আপনি আজকে যে কেসটা এখানে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা এটা একটা মামলাধীন কেস আমি যতদূর জানি, এবং আপনার যে গল্পটা সেখানে যে যাকে নিয়ে বিষয়গুলো আসবে তিনিও আপনার নামে মামলা করেছেন, আপনিও তার নামে মামলা করেছেন। আমি কি ভুল বলেছি? ঠিক বলেছি আমি? হ্যাঁ, অবশ্যই। এবং এই মামলাধীন কেস বিধায় আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা যারা অনুষ্ঠানটি শুনছেন, যে কোনো মামলাধীন এবং আইনের মুখাপেক্ষী হওয়া ঘটনা যা আমরা এখানে উপস্থাপন করি সে বিষয়ে আমাদের কোনো ধরনের কোনো নিজস্ব মতামত নেই। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং এখানে যেহেতু একপাক্ষিক বক্তব্য উপস্থাপিত হবে, যেহেতু উনি যার নামে মামলা করেছেন তার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নেই বা তাকে আমরা কানেক্ট করছি না, সুতরাং আমরা যিনি গল্প বলছেন তার পরিচয় সহ যাকে নিয়ে বলা হবে তার সমস্ত পরিচয় আমরা এখানে গোপন রাখবো এবং এমনভাবে উপস্থাপন করব যাতে করে ব্যক্তি ইমেজের কোনো রকম ইম্প্যাক্ট এই গল্পের মাধ্যমে তৈরি না হয়। ওকে, তো হলদার ভাই শুরু করেন যেখান থেকে বলার আছে, যেভাবে বলতে চান। ছোটবেলা থেকে প্রথম থেকে বলতে চাই, আমার ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে আমি খুবই দুষ্ট ছিলাম। তো দুষ্টটা কিরকম ছিলাম যে আমি না লেখাপড়া একটু খুব কাছে ছিলাম, লেখাপড়া খুব করতে চাইতাম না। বাবা কি করতো? বাবা ঢাকায় থাকতো। আচ্ছা আচ্ছা। বাবা আর আমার ঢাকা থাকতো, আর সাথে 2 ভাই থাকতো। তার মধ্যে টোটাল আমরা 5 ভাই 2 বোন, টোটাল আমরা 7 ভাই বোন। আচ্ছা। তাই আমরা 3 ভাই 2 বোন থাকতাম দেশে। বাবা ঢাকায় থাকতো? ঢাকায় কি কাজ করতো? ঢাকায় সে একটা রডেগার লেবার ছিল। ঢাকায় সে শ্রমিকের কাজ? শ্রমিকের কাজ করতো। আপনি কি সবার বড় ছিলেন ভাই বোন? না না, আমি ছিলাম ভাইগুলোর মধ্যে আমার 4 নম্বরে। লেখাপড়া করতেন না তেমন? না, লেখাপড়া করতাম না। ছোটকাল থেকে আমি খুবই দুষ্ট ছিলাম, লেখাপড়া আমার মাথায় ঢুকতোই না। কিরকম, যেহেতু আমার ফ্যামিলি খুব একটা গরিব ছিল, তো এরকম অবস্থা আমি আমার দাদা দাদির কাছে বড় হইতাম, বড় ছিলাম ওইখানে বড় হইতাম। তো দেখা গেছে গিয়ে যে তারা শুধু আমার লেখাপড়া খুবই দিত, কিন্তু আমার মাথায় ঢুকতো না। বাস আমি শুধু আমার মতো চলতাম বা আমি আমার মতোগুলো করতাম। তো সবাই দুষ্টমি করে থাকতাম। তো এই সময় একটা সময় কি দেখা গেল গিয়া যে আমার একটা ভাই আপনার ও একটা ব্যাংকে আপনার একটা ব্যাংকের পিয়ন হিসেবে একটা চাকরি নেয়। তো পিয়ন হিসেবে চাকরি নেওয়ার পরে আপনার ওখান থেকে কিছুদিন চাকরি করার পরে ওটা চাকরি সাইডে দেয়। সাইডে দেওয়ার পরে ওটা গার্মেন্টসে ঢোকে। তো গার্মেন্টসে ঢোকার পরে ওখান থেকে ও কী করলো, ওখান থেকে ও গার্মেন্টস মালিক করে বললো যে কিছুদিন ডিউটি করার পরই বললো যে আমি তোমার বাইরে নিয়ে যাবো। হ্যাঁ, তখন ও বাইরে চলে যায়। তো বাইরে চলে যাওয়ার পরে ওখানে বাইরে যাওয়ার পরে আমার শুধু মাত্র 20,000 টাকা দিয়া খরচ দিয়ে আমার কাপড় চুল কেনাকাটা করে দিও, এরকম মাধ্যমে আমি পাঠাই। কাকে পাঠান? পাঠাই আমার বাইকে। আমার হ্যাঁ। আচ্ছা, যখন আপনার ভাই দেশের বাইরে যাচ্ছে তখন আপনার বয়স কত বা কিসে পড়ছেন আপনি? তখন আমি লেখাপড়া করি না। লেখাপড়া করেন না? তখন আমি দেশেই থাকি। তখন মানে আমার বয়স সামনে প্রায় 10 বছরের মতো। আপনি লেখাপড়া তখন কি মানে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, টোটাল আমি লেখাপড়া ছোটকাল থেকেই ছেড়ে দিয়েছি, লেখাপড়া টোটাল করি না। করেন না? এতে আপনার ফ্যামিলি কিছু বলতো না? ফ্যামিলি খুব আমার চাপ দিত, কিন্তু আমি করতাম না। আমি ছোটকাল থেকে খুব দুষ্ট ছিলাম। ফ্যামিলি চাপ দিত কিন্তু আপনি লেখাপড়া করতেন না? কারণ আমি আমার শুধু যেমন স্কুলে যাইতাম, কিন্তু গিয়ে কি করতাম, আমি বই রেখে আমি চলে যাইতাম কোথাও। বই রেখে চলে যাইতাম, যখন স্কুল ছুটি হতো ওই সময় আমি সবার সাথে চলে আসতাম বাড়িতে। তো এরকম করতাম। এরকম করতে করতে আমার বাড়িতে বিদেশ চলে গেল। তো বিদেশ যাওয়ার পরে আপনার আমার ওই ভাই বললো কি আমার আব্বুরে যে এখন তো যাই হোক সবাই আমরা একটা ভালো পর্যায়ে আসছি, ঠিক আছে, বা আমি ভালো কিছু টাকা ইনকাম করতে আসি, তাই তোমরা সবাই দেশে চলে যাও। দেশে গিয়া তো দেশে গিয়ে যেহেতু আমাদের জমিটমি আছে, তাই জমিটমি চাষ করতে পারো বা কিছু, ঠিক আছে। এরকম আমার ভাই বললো। তো ভাই কিছু টাকাও দিল। আমার আব্বা আমার আম্মা সবাই আমার এই জায়গায় সাইডে সবাই আমরা ঢাকা ছেড়ে চলে গেলে দেশে চলে যাই। তো দেশে যাওয়ার পরই আমার বললো কি যে তুই আব্বার সাথে থাকবি বা আব্বার সাথে কাজ টাজ করবি, তুই লেখাপড়া করিস না, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি আমি করবো। তখন আবার কি করলো, আমাদের বরিশাল অঞ্চল দেশে, কারণ দেশে তো আপনার মহিষ বা পানির দেশ বেশি, তারপর 2টা মহিষ কিনে দেয় আমার ভাই। হ্যাঁ, মহিষ কিনে দেয়, আব্বা জমি টমি চাষ করে, আমি আব্বার সাথে থাকি। থাকার পরে কারণ সময় ছোটকাল থেকে আমি একটা ছিল কিরকম যে আমি খুব খাওয়ানটা পছন্দ করতাম, বাস আমি এতটাই খাইতাম, হ্যাঁ প্রচুর খাইতাম। এটা ছিল আমার একটা, আমি ছোটকাল থেকে খুব খাওয়ান পছন্দ করতাম। তো আমার এরকম বাবার সাথে কাজ টাজ করতাম বা কিছু এরকম, আমার ফ্যামিলি কোনো টাকা দিত না, ঠিক আছে। যেমন একটা ব্যক্তিগত নিজের চলা খরচা আছে না বা কিছু এরকম একটা কোনো টাকা দিত না আমার ফ্যামিলি। না দেন কি করতাম, আমি খুবই ছোটকাল থেকে কি করলাম যে আমি আমার হুবুতে ভাই আছে বাড়িতে, নাম ছিল শামীম। হ্যাঁ, আমি ওর কাছ থেকে শুধু ওর কাছে থাকতাম। ওর কাছে ও কি করতো, ও আপনার ওই বিভিন্ন রকমের ও ঘর থেকে কিছু কিছু জিনিসটাও হয়তো মানে চুরি করতো, ঠিক আছে। তোর সাথে থাকার পর আমি ওইটা শিখতাম। ওইটা আমি শেখার পর থেকে তখন চিন্তা করলাম না, শামীম ভাই আমি করতে পারবো, আমি শামীমের সাথে থাকি, অবশ্যই আমি চুরি শিখবো। বাস অবশ্যই আমি আমার ফ্যামিলি থেকে চুরি করা শুরু করি। মানে কিরকম, যেহেতু চুরি করি, যেরকম আপনার দান, যেরকম আমার ফ্যামিলি ব্যক্তিগত যেমন চাউল, আমি সব চুরি করতাম ছোটকাল থেকে। চুরি করার পর আমি নিয়ে দোকানে বিক্রি করতাম। দোকানে বিক্রি করলে আমার কিছু টাকা আসতো, তো টাকা দিয়ে আমি কি করতাম, আমি সবসময়ের জন্য বাজি ধরতাম। কিরকম বাজি, যেমন আমরা অনেকগুলো ফ্রেন্ড আছে, ওদের সাথে শুধু কেক বাজি ধরতাম। যেহেতু আমার ওই আপনার আগে একটা কেক ছিল রিং কেক, মাত্র যে আপনার 12টা ডজন ছিল, হ্যাঁ না 6টা ডজন ছিল, ঠিক আছে, 6টা ডজন। যাই হোক ওইরকম আমি ওইগুলো খাইতাম, প্রতিদিন খাইতাম। যে তোমার কোনো বাতের কোনো রুচি ছিল না, সবসময় ওইটি আমি খাইতাম। তো এরকম দেখা গেছে, এরকম করতে করতে আমার প্রতি মাস সপ্তাহে যাচ্ছে দোকানে প্রায় আমার 300-400 টাকা বিল আসে, দোকানে বাকি বিল। তখন আমি টাকা কোথা থেকে দিতাম, বাস আমি ফেলে দিত না। তারপর তুই 16 টাকা দিয়ে কি করবি, বাস এরকম কিছু বলতো। যাই হোক আমি ওইদিকে করতে করতে এরকম কিছু করলাম। তো করার হঠাৎ সময় একটা সময় দেখা গেল কি যে এরকম আমি চুরি করি বা এরকম কিছু করি, বা তখন না ব্যক্তি খারাপ লাগে বিষয়টা বা কিছু। তখন আমার একটা বেয়াই ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ, তো ঢাকায় থাকতো। তো একজন ও বাড়িতে গেছে, তোর সাথে আমার বাজার বই সাথে আমার দেখা হয়। দেখার পর বলি যে আব্দুল্লাহ তুই কই থাইস, তো কই সময় আমি তো ঢাকায় থাকি। হ্যাঁ,
আমি তো ঢাকায় থাকি, তুই কি আমার সাথে ঢাকা যাবি? আমি কই ঢাকায় তুই কি করিস? কইতেছে যে ঢাকায় আমি একটা কারখানায় জব করি, তো ওখানে আমার 2500 টাকা বেতন দেয়, ঠিক আছে, খাওয়াইলে 2500 টাকা বেতন দেয়। আর ওটা ছিল আপনার মানে পরীক্ষিত না কোড ফাইল আর আপনার হার্ডবোর্ড ওটি বানাইতো। তুই কি আমার সাথে যাবি কিনা? আমি বলি ঠিক আছে, আমি একটু বাড়ি আলাপ করে দেখি। আমি বাড়িতে বললাম, আমার বাইরেও বললাম, না হ্যাঁ কইছিস তুই ঢাকাতে কি করবি, হ্যাঁ ঢাকা দরকার নাই। তখন যখন বললো তখন আমি কি করলাম যে না আমার ঢাকা যাইতে হইবে। তখন আমি কি করলাম, আমি আমার কাছে কিছু চুরিমুড়ি করে যাই 500 টাকা জমাইলাম। তো 500 টাকা জমাই টাকাটা আমার কাছে রাখলাম। রাখার পরে আমি কি করলাম, আমি একটা প্লাস্টিকের বাজারের ব্যাগে আমার কাপড় চুপড় যা ছিল সবকিছু নিয়ে গুছিয়ে আমি বাড়ি থেকে পালাইয়া আব্দুলের সাথে ঢাকা চলে আসি, আব্দুলের সাথে। আচ্ছা, তো আসার পরে ঢাকা আসি, তো আসার পরে আব্দুল আমার সাথে ওই যে জব দিয়ে দেয়, হ্যাঁ আব্দুলের সাথে জবটা করি। তো করার পর ওখানে আমার বেতন ধরে 1200 টাকা। কিসের জব ছিল এটা? জব ছিল আপনার একটা প্লাস্টিক কোম্পানিতে, আপনার পোলাপানে পরীক্ষিত না কোড ফাইল বানানো। তো ওখানে আমি আমার বেতন ধরলো 1200 টাকা, হ্যাঁ বেসিক সেলাই 1200 টাকা। তা যাই হোক ওখানে আমি কিছুদিন করি। তো কিছুদিন করার পরে প্রথম থেকে আব্দুলের সাথেই আমি ঢাকায় আসার পরেই শুরু হয়। আব্দুল বলে কি সুমন চল সিনেমা দেখতে যাই, হ্যাঁ হলে। তাই ওই জায়গা থেকেই শুরু হইলো আমি শাকিব খান অপু বিশ্বাসের ভক্ত, হ্যাঁ ওই জায়গা থেকে শাকিব খান অপু বিশ্বাসের ভক্ত। শুধু আমি হলে যাইতাম, বা শুক্রবার আমি বন্ধ পাইলি শুধু হলে। তো এরকম শুধু আব্দুলের সাথে এরকম হলে যাইতাম, যাবতীয় এরকম কিছু করতাম। আর তখন এইরকম করতে করতে দেখা গেছে একটা সময় গিয়া যে ওখানে আমি প্রায় তো 4-5 মাস থাকা পরে আমার কিছু বেতনটাও বাড়াই দেয়। তখন আমার বেতন দিতে 2500 টাকা। 2500 টাকা বেতন দেওয়ার পরে তখন এরকম চলতে আসে। এরকম চলতে চলতে একটা সময় দেখা গেছে গিয়া ওই আমি আপনি বাড়িতে চলে যাই, ঠিক আছে। তো বাড়িতে যাওয়ার পরে আমার ওই ভাইটা যে ভাইটা বিদেশ গেছিল, তো ভাইটা 5 বছর শেষে ও আপনার বাংলাদেশে আসে। 5 বছর শেষে বাংলাদেশে আসার পরে তো আমি বাইরে রিসিভ করতে যাই এয়ারপোর্টে। তো এরপর রিসিভ করার পর বাইরে নিয়ে আমি দেশে চলে যাই। তো দেশে যাওয়ার পরই মনে করেন যে ওখানে আমি দেশে যাওয়ার পরই আমার একটা মামাতো বোন ছিল, তো ও আবার আপনি আমাদের বাড়ি বেড়াইতে আসে। আমাদের বাড়ি ওর বাড়িটা খুব কাছাকাছি, দেখা গেছে আমাদের বাড়ি যাইতে মনে করেন 5 মিনিটের মধ্যে সময় লাগে, মানে এরকম। ও আমাদের বাড়ি বেড়াইতে আসে। তো বেড়াইতে আসার পরে আমরা খুব আনন্দ ফুর্তি করি, বা সবসময়ের জন্য আপনি যেমন মানে আমি খুব সকালে দুষ্টরা এরকম বলতাম, খুব ডুবাইতাম আর কি পানির ভিতরে, হ্যাঁ সবসময়ের জন্য, বা সেরকম কিছু করতাম। তো সবাই মিলে করতাম, বা ওর সময় আমার কোনো ভালো লাগতো না ওর বিষয়ে কিছু, ঠিক আছে, বা কোনো কিছু বা এরকম ওর আমার ভালোবাসাই জাগে না বা কিছু। তো হঠাৎ করে আপনার একটা সময় দেখা গেছে কি যে ওরে আমি একটা সময় মানে ওই আমার বাড়িতে আমি মাছ ধরি, হ্যাঁ পুষ্কনিতে মাছ ধরার পরে আমার পাউডার কাটতে যায়। তো কাটতে যাওয়ার পরে ও কি করলো যে আমাদের বাড়ি থেকে আমাদের মাঠে গিয়া দাঁড়াই আছে মেয়েটা, হ্যাঁ মেয়েটা। তো একটা গোলাপি ড্রেস ছিল, ও একটা গোলাপি ড্রেস পিনতে আমাদের খেতে মাঠে দাঁড়াইছিল, হ্যাঁ। তো আমি বাজারে গেছিলাম, তো বাজার যাওয়ার পরে আমার পাউডার কাটতে গেছিল, আমি বাজার থেকে আপনি ডাক্তার দেখাইয়া আমি আপনার বাড়িতে চলে আসি। তার পরে ওর সাথে আমার পথে বই দেখা হয়। তখন ও বলে যে কই গেছিলা? তখন আমি কই যাচ্ছি যে এরকম বাড়ির সাথে মাছ ধরছিলাম, তাহলে তোমার পাউডার কাটতে গেছে, হ্যাঁ তাহলে আমি তো ডাক্তারের কাছে গেছিলাম। তখন বলে কি ছোটকাল থেকে শুধু মহিষের মতো করো বা কিছু, বা ছোটকাল থেকে শুধু এরকম করো, বাস ধৈর্য সহকারে থাকতে পারো না বা কিছু, হ্যাঁ বা মানুষের খেয়াল করে চলতে পারো না। তখন বিষয়টা আমার বলে। আচ্ছা, তখন আমি বললাম যে আমি ধৈর্য সহকারে বা খেয়াল করে এটা করছিলাম, কিন্তু কেমন দেখলে তা আমি বলতে পারি না বা কিছু। একটা সময় ওইরকম আমি এই কথা বলার পরে বাস আমি না কেমন একটা নজরের দিক তাকাই, টাকার পরে কেমন আমার খুব ভালো লাগে যায়, হ্যাঁ ওই জায়গা থেকে। ওই জায়গা থেকে ভালো লাগার পরে আমি কিছু বলতাম না। তো না বলার কারণে আমার একটা ভাই ছিল, খালতো ভাই, ওর নাম ছিল সজীব, হ্যাঁ। তো সজীব আমি একটা দিন বলে গেছি, মন তুই ঢাকায় থাকিস, তাইলে তুই কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারিস না? তখন আমি বলছি যে না ভাই, এক আমি লেখাপড়া কম বা কিছু আনতেন, তাহলে আমার সাথে রিলেশন করবে বা কিছু এরকম, হ্যাঁ আমি কিছু রিলেশন পছন্দ করি না বা কিছু, হ্যাঁ। তখন হেউটে করলো কি যে হ্যাঁ পছন্দ করো না, তাহলে আমার এই মামাতো বোন আছে, তাহলে তুই ও তো তোর সেম বয়সী, তাহলে তুই ওর সাথে রিলেশন করতে পারিস না? আমি কই না ভাই, শিক্ষিত লেখাপড়া করে বা কিছু, আমি হয়তো লেখাপড়া কম বা কিছু, এটাকে আমার মানবে বা কিছু, হ্যাঁ এটা আমি হইবে না। তখন ও করে চেষ্টা করলে সমস্যা কি, সজীব কথাটা কইলো। আর ওই যে আগে আমার ওর একদম খুব আমার ওইরকম নজর আমি দেখছি, ভালো লাগছে। যাই হোক এরকম আমি ওর পিছিয়ে খুব সজীবের বললো বিষয়টা, আমি খুব গাটলাম ওর পিছিয়ে, এরকম দিতাম সময় দিতাম বা কিছু এরকম। তখন ওরা আমার পাতা দিত না, আমার কাছে খুব বিরক্ত মনে লাগতো। কিছু দিন 3 মাস আমার পিছিয়ে ঘুরতাম শুধু, হ্যাঁ। তো শুধু খালি বলতো যে না ওইবে না বা কিছু না, হ্যান ত্যান ঠিক আছে, বা নিজেকে মধ্যে বা আপন জন্য এটা কোনোদিনও ওইবে না বা কেউ মানবে না বা কিছু। তখন আমি বলতাম যে কেউ মানুক আর না মানুক, ঠিক আছে, যে আমি তোমার চাই এটাই সত্য, বা কেউ মানুক আর না মানুক, ঠিক আছে। যাই হোক এটা তখন আমাদের অনেক ফিরাল করে দিল আমার, যে না এটা হইবে না বা কিছু, আমার অনেকবারই করলো। বাস আমি না খুব তখন কি করলাম, আমি একটা ছবি দেখছিলাম আপনার বাপ্পির, ছবির নাম ছিল ইনসিপিএম, হ্যাঁ। তো আমি এরপরে মানে এতটাই সাথে ফোনে কোনো কন্ট্যাক্ট হইতো না, কিন্তু মাঝে মাঝে বাড়িতে ফোন দিতাম এর ফ্যামিলিতে। তো ওই জায়গা থেকে মাঝে মাঝে সাথে আমার কিছু ঘরে ফোন থেকে কথা হইতো। আমি খুব চেষ্টা করলাম যে ওর ভিতরে রিলেশন করুম বা কিছু, কিন্তু ও চাইতো না। তো এরকম আমি খুবই চেষ্টা করি, বা এর ভিতরে আমি ওর ছবি দেখলাম বাপ্পির ইনসিপিএম। একটা সময় প্রায় 4 মাসে ওর পিছিয়ে ঘুরি, কিন্তু না আমার পাতা দিত না। আমার কাছে খুব বিরক্ত লাগতো যে এত নিজে ছোট করি বা কিছুটা মেয়ের জন্য বা কিছু, না আমি আর করুম না কোনো সময়। তো যাই হোক আমি এরকম ওর আশা সাইডে দিই। তারপর আশা সাইডে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে ওই ছবিটা দেখি, তো দেখার পর একটা দিন ফোনে কথা বলছিলাম, তো বলার পরে ওই বাপ্পি কি করে ছবিটা শেষে ওই নায়িকাটা বিদায় দিয়ে দেয়, যে বিদায় ভালোবাসা বিদায়, হ্যাঁ এরকম কিছু। তো আমি ওর বলছি
বলছিলাম যে হ্যাঁ বিদায় ভালোবাসা বিদায়, আর কোনোদিন আমি তোমার ডিস্টার্ব করবো না বা কিছু। তারপরে ওর সাথে আমার 2 দিন কোনো কথা টথা হইলো না। তো না হওয়ার কারণে ও কি করলো, আপনি ওই দিনকে ছিল 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি আমার একটা মেসেজ দিল যে তোমার মতো একটা বন্ধু আমার পাশে দরকার, হ্যাঁ আর তাছাড়া তুমি তো অনেকবার আমার পিছিয়ে ঘুরছিলে বা কিছু, এখন আমি তোমার বুঝতে পারছি, হ্যাঁ তো এরকম বিষয়টা বলার পরে আমি ওর মেসেজটা পাওয়ার পরে আমি ওর ফোন দিই। তো ফোনটা দেওয়ার পরে ও বলে যে ফোন তো বেশি কথা বলা যাবে না বা কিছু, তো ঘরের ফোন তুমি তো জানোই, আর ফোন তো হয়তো বেশি কথা বললে হয়তো মায়ের রাগ করে বা কিছু, আর এরকম তুমি ফোন দাও বা এরকম সবাই জানে হয়তো খারাপ ওই বিষয়টা, তাহলে তুমি এরকম হয়তো 2-5 মিনিট কথা কজেট বা কিছু। তো এরকম হয়তো তার সাথে প্রায় এরকম 2-5 মিনিট কথা কইতাম। তো কথা করার পরে আমি তার একটা সময় বললাম যে আমি তোমার একটা ফোন কিনে দিই, হ্যাঁ তখন বললো যে না আমি ফোন চালাইতে পারবো না। তখন আমি বললাম না তুমি একটা ফোন আমি তোমাকে কিনে দিই, চালাতে পারো কিনা। তখন বল হ্যাঁ আমার একটা ফোন কিনতে আমি পারুম চালাইতে, যাই হোক। তারপরে আমি একটা ফোন কিনে দিলাম 1450 টাকা দিয়ে। তো 1450 টাকা দিয়ে ফোনটা কিনে দেওয়ার পরে তার ফোনটা নিয়ে আমি বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ আমি এখন তো ভাবি ফোনটা তারে দিই, হ্যাঁ তো দেওয়ার পর সেই ফোনটা নেয়। তো ফোনটা নেওয়ার পরে তারপর আমি একটা সিম কিনে দিই, পার্সোনাল একটা সিম কিনতে, ওই সিমটা সে চালায়। তো ওই জায়গা থেকে তার সাথে আমার কন্টিনিউ ফোনে কথা যাবতীয় সব কিছু হইতে আসে। যাই হোক এরকম ওই তো একটা সময় দেখা গেছে গিয়া যে প্রায় আমাদের প্রায় 1.5 বছর মতো সম্পর্ক হয়ে যায় বা কিছু। আর আমি পরে আমি ঢাকা চলে আসি। তো ঢাকা থাকার সকালে আমি শুধু রাত্রিরে যে সময় আমি সাথে কথা করার আগ্রহ থাকতো, আমি যদি বসাইতাম যে রাত্রে কথা কম বা কিছু কথা বলতে পারতাম। তো সব একটা কথা ছিল যে রাত্রি যদি কথা কও বাস তুমি কবা, একা কবা, আমি শুনবো, হ্যাঁ আমি কোনো কথা উত্তর দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি কিছু না সাউন্ড করতে পারবো যে আমি তোমার লাইনটা কাটি নাই, আমি লাইনে আসি, বা সেটা ছিল এর কথা। যাই হোক আমি কি করলাম এরকম শুধু প্রায় 1 বছরের মতো শুধু এর সাথে একা কথা কইতাম। আচ্ছা। আর শুধু হতো রাত্রিরে বাস, কিছু কইতে পারতো না, হয়তো সময়তে কাজ করে দিত যে আমি লাইনটা কাটি না, আমি কিন্তু লাইনে আসি, এটুকু আমার বুঝাইতো। তো এরকম করতে করতে ঠিক একটা সময় আমার মানসিক সমস্যা হয়ে যায়, কিরকম যে আমি যদি একাও থাকি বা হয়তো একাও আড়ি সবসময় আমি একা কথা কই। আচ্ছা। বাস আমার এটা ওই বিচার এরকম একটা কাজ করে। এরকম করতে করতে বাস কিছুদিন পরে আবার গ্যাপ দিলাম না, এরকম যদি আমি একটা মানসিক সমস্যা হয়ে যায় বাকি বাস ওইসি বিষয়টা পুরো। তাই এরকম আমি এরকম রাত্রির কথা বাদ দিয়ে দিই, দিনের কথা কই। তারপরে এরকম প্রায় 2 বছর রিলেশন আমাদের চলতে আছে। চলাকালে একটা সময় কি হলো যে আমি বললাম যে বা এও বললো যে যেহেতু আমরা তো রিলেশন করতে আছি বা কিছু, একটা সময় চাইলে আমরা দেখা করতে পারি বা কিছু, এই আমার বিষয়টা বললো। তাই আমি বলি ঠিক আছে, তাহলে তুমি কিরকম দেখা করতে চাও বা কিছু। আরে কইছি না দিনে তো হয়তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ তো দিনে দেখা করলে বা কোথাও ঘুরতে গেলে হয়তো মানুষ মাইন্ড করবে, বা তো এলাকা সবাই তুমি এলাকা ছিল আমি এলাকার মেয়ে, বা সবাই এটা অন্যরকম কিছু ভাববে বা কিছু, ঠিক আছে তাহলে একটা কাজ করো। আর আমার সময় দেখা গেছে কি যে সময় আমি যখন বাড়ি চলে যেতাম, বাড়ি চলে যাওয়ার পর এই সময় আপনি তো কোচিনে যাইতো বা স্কুলে যাইতো, কিছু সময় পিস আমি আটতাম। তার সময় আমার বলতো গিয়ে যে এরকম তোমার পিস আড়ো তো মাসে মাইন্ড করে বা কিছু, একটা সময় কাজ করো, তুমি যদি স্কুলে যাও না আমার কিছু বই বাক করে নাও, তুমিও নাও আমিও নেই, কিন্তু মাসে জানে সবাই, মানুষ অবশ্যই জানবে সবাই যে তুমি আমি একসাথে স্কুলে যাই বা কিছু। তো যাই হোক এটা খুব আমার ভালো লাগে, বাকি যাবতীয় সব কিছু এরকম করতে। তার সময় কি হয় আমি এর সাথে দেখা করি আপনি রাত্রিরে, হ্যাঁ রাত্রে আমরা সময় দেখা করি। তো দেখা করার সময় আপনি এটা আমি বলতাম যে তুমি ঘুমাইও না, হ্যাঁ তুমি হজাক থাইকো, তাই বল তুমি আবার কয়টা বাজে আর তুমি কই থাকবা বা কিছু। তখন আমি কি করতাম, আমি তোমার দাদুর কাছে ঘুমাইতাম। দাদুর কাছে ঘুমার পরে আমি দেখা গেছে গিয়ে যে একটা সময় আমার মায়ের বললাম যে মা আমি দাদুদের ঘুমাবো না। তখন মায়ের বলে কেন তো দাদুর কে ঘুমাবি না, ঠিক আছে আমি কইতেছি না আমি দাদুদের ঘুমাবো না, ঠিক আছে দাদু যেহেতু মুরব্বী মানুষ এই পান খায় বা হয়তো কাছাকাছি করে বা সামান্য ঘুমিয়ে ডিস্টার্ব পায়, আমি এর কাছে ঘুমাবো না, তাহলে তুই কই ঘুমাবি। আমি কইছি আমার ওই যে একটা আগে তো বলছি আমার স্বাস্থ্য ভাই হবতো ভাই আছে শামীম ভাই, আমি এর কাছে গিয়ে ঘুমাবো। মায়ের কথা ঠিক আছে তোর যেন ভালো তুই যা তুই যে ঘুমা। তো আমি কি করলাম স্বামীর কাছে গিয়ে ঘুমাইলাম। আর বিষয়টা আমি স্বামীর খুব ক্লোজ ছিলাম সবসময় ছোটকাল থেকেই, বাস এখনো। তো স্বামীর সাথে আমি বিষয়টা শেয়ার করলাম, আর স্বামীর কোনো সমস্যাই না, তুই চালাই আমি তোর পিছিয়ে আসি, বাস এই কথা স্বামী আমার বলে। তো স্বামীর কাছে আমি শোয়ার পর স্বামী আমার বললো তুই কটা বাজে যাবি রাত্রিরে, বললাম যে আমি তো 2টার দিকে যাবো সাথে দেখা করতে। তখন কয় ঠিক আছে তুই যা আমি তোর উঠেই দিম, বাস আমি তোর আগাই দেবো, এটা স্বামী ভাই বলে। তো যাই হোক বলার পরে আমি স্বামী ভাই ও আমার আগাইটা দিল, তো আমি ওর সাথে দেখা করতে যাই। তো দেখাটা করার শেষে আমি কি করলাম দেখাটা করে আমি আসি বাড়িতে। তো বাড়িতে এসে আমি আবার শামীম ভাই দরজা খুললো, দরজা খোলার স্বামীর কাছে ঘুমাই গেলাম, বাস বিষয়টা কেউ জানতো না বা কিছু। বাস এরকম তার সাথে প্রায় সময় কন্টিনিউ আমি হয়তো রাত্রির সাথে দেখা করতে যাইতাম। তো একটা সময় কি হলো যে এরকম কিছু কিছু এলাকা সবাই টুকিটাকি একটু সান পাওয়ার পরে আমার বাড়ি থেকে না কেমন আমার বলতে স্বামীর কাছে ঘুমাইতে পারবি না, সারাদিন ঘুমায় রাত্রি উঠে কই এরকম চলে যাবে কিছু। তাই এরকম কিছু করতে হয় স্বামীর কাছে, আমি আর আমার ফ্যামিলি ঘুমাই দিল না। না দাঁড়ানো কি করলো, তাই আমি আমার দাদুরা এরকম ঘুমাইলাম। তো এরকম ঘুমাইতে ঘুমাইতে একটা সময় আমার দুলাভাই আর আমার আবু থাকতো একটা রুমের ভিতরে, হ্যাঁ তো থাকার পর পার্সোনাল রুম ছিল তাদের। থাকার পরে আমার আবু আর আমার দুলাভাই চলে যায় তাদের বাড়িতে, শ্বশুর ভাই চলে যায় আমার আপু। তো শ্বশুর চলে যাওয়ার পর আমি মারি কিনা করলাম যে মা তাহলে আমি আজকে আবার ওই যে ইতে ঘুমাবো, ওই যে আপুর রুমটাই ঘুমাবো, হ্যাঁ আমি দাদা ঘুমাইছিলাম। তো আপু নাই, আপু কতদিন আছে তখন ঠিক নেই। তো আপু আসলে আমি হয়তো আমি আবার দাদুর কাছে ঘুমাবো। তো আমার কথা ঠিক আছে তুই ঘুমা, হ্যাঁ সমস্যা নাই। তো আমি কি করলাম, আমি গিয়ে আপুর রুমে ঘুমাইলাম। তা আপুর রুমে ঘুমাবার আগে আমি সিদ্ধান্ত করলাম যে আমি তো আপুর রুমে ঘুমাইতে পারি, অবশ্যই আমার আপুর রুম থেকে নাইমে যাইতে পারবো রাত্রি ওর কাছে। সেরকম একটা সিস্টেম কিরকম করি যে আমাদের ঘরের কাঠের বেড়া ছিল, তো আমি কি করলাম বিকেল 5টার দিকে আমাদের দেখলাম আমার ঘরে কেউ নাই, তো আমি কি করলাম সাপল দিয়া একটা কাঠের বেড়া ছুটেই রাখলাম যে আমি বেড়া দিয়ে নামে যাবো। একটা সময় দেখা গেছে কি আমি আবার এই আইসিয়া বেড়া দিয়ে রাখবো, মানে কি বুঝতে পারবে না বিষয়টা। আচ্ছা। তো ওই দিন কি আমি আপনার এই বেড়াটা এরকম ছুটাইয়া চলে যাই। তো চলে যাওয়ার পর এর নামার কথা ছিল, কিন্তু আপনি ঘর থেকে না বাইরে নামে নাই, হ্যাঁ তো না নামানোর কারণে এরকম ফোন দিলাম কয়েকবার, তাই বলছে গিয়ে একটু দাঁড়া আমি লেট হইবে না মনে, ঠিক আছে এই বিষয়ে বলে। তো হঠাৎ করে আমাদের পাশের বাড়ির একটা লোক, তোর কাজটা ছিল কিরকম যে
ও শুধু আপনি চুরি করে বেড়াইতো, বাস এখানে ছিল ওর কাজ, ও শুধু চুরি করতো। আর কিরকম চুরিটা করতো, যে যে ঘরেই চুরি করতো ওই ঘরটা আগে টার্গেট করতো। হ্যাঁ, কিরকম টার্গেট করতো, যে ঘরটা হয়তো সন্ধ্যা 8টা 7:30টার দিকে চলে যাইতো, চলে যাওয়ার পরে ঘন্টা ওই ঘরটা থাকতো, থাকার পর হয়তো কি করতো রাত্র 3:30 বাজে ঘরটা চুরি করতো। বাস এটা ছিল ওর কাজ। তো একটা সময় কি আমি ওখানে ওর সাথে দেখা করতে যাই, তো দেখা করার পরে ওই লোকটা জানো কোথেকে জানো আপনি দেখলাম কাপড়টা পুরো আপনার কাঁচানো, আর একটা শার্ট ছিল পিছে বান্ধনে, পুরো খালি গায়ে, কিছু নাই না থাকার কারণে ওই আমি যখন আমাদের বাড়িতে দেখা করতে যাই, ওই সময় ওই লোকটার সাথে আমার দেখা হয়। আচ্ছা, দেখা হওয়ার পরে আমার কইতেছে গিয়া যে সুমন তুই এখানে কে, তো তোমার পাশে আমার চিনে। তখন আমি কইলাম যে ভাই আপনি এখানে কেন, বা সেতর থেকে আইসেন এই জায়গায়। তো আমি বললাম যে আমি আমার বিষয়ে বললাম বাঙ্গাই সুরাইয়ে যে ভাই এই অবস্থা বা এরকম কাইতে হয়তো আমি আইসি বা কিছু, ঠিক আছে, তাহলে আপনি আনে কে এত রাইতে। তখন কই যে সুমন তুমি তো জানোই যে আমার বিষয়ে একটা মামলা ছিল, হ্যাঁ ওই মামলার কেসে পুলিশ আমার লড়াই, আমার এই কথা বলতে আছে। তখন আমি বলতে গেলাম যে ভাই আপনি কি ঘুমার জায়গা পাইতেছেন না, কইতেছে যে না সুমন আমি ঘুমার জায়গা পাইতেছি না বা কিছু। বা তখন আমি বললাম যে আমাদের বাড়ির সামনে একটা মাছের গেরা আছে, বা সেই গেরে আমার 200 টাকা চাষা আছে, ওই চাষা মনে করেন ওখানে গের করছে বা ওখানে থাকার মতো ব্যবস্থাও করছে। তো আপনি ওখানে যান, ওখানে যাইতে আপনি ঘুমান, আপনি পুলিশ খুঁজবে না, ঠিক আছে, আমি ওখানে পুলিশ যাইবেও না। আর আমি যদি মনে করেন যে ওর সাথে দেখা করে অবশ্যই আমি ওর সাথে দেখা করুন, আমি কথা বলছি। তাই বলছে ঠিক আছে সুমন। ও তখন আমার বললো কি সুমন একটা কাজ করো, তুমি ও যদি ঘর থেকে না নামে তাহলে তুমি একটা কাজ করো, তুমি ঘরে উঠতে যাও ওই রাত্রিরে। তখন আমি বললাম যে না ভাই আমি রাত্রে আমি ঘরে উঠতে পারবো না, কারণ অবশ্যই রাত্রি ঘরে উঠি তখন মানুষজন বলে দেখাইবে, হয়তো মানুষের খারাপ করে একটা মানুষ সমাজে লেখা এইটা কিছু, ঠিক আছে না, আমি এটা করলাম না কারণে ওর আমি পর বিষয়ে বললাম যে দেখো এই অবস্থায় লোকের সাথে দেখা হইবে, হ্যান। তো বললো যে ওই লোকটা ভালো না বা খারাপ, তাহলে তুমি একটা কাজ করো বাড়ি চলে যাও, হ্যাঁ আজকে দেখা হইবে না তোমার আমার, ঠিক আছে। তো যাই হোক এটা হওয়ার পরে আমি কি করলাম বাড়ি চলে গেলাম। তার ওই যে ওই বাড়ি চলে গেল। তো বাড়িতে যাওয়ার পরই আমি কি করলাম সকাল সকাল ফজরের আজানের পরই আব্বা আমার উঠইলো যে সুমন চল মাঠে যাইতে ধান কাটতে। হ্যাঁ, মাঠে যাইতে ধান কাটতে। আমি কি করলাম আব্বার সাথে গেলাম মাঠে ধান কাটতে। তো ধান কাটতে কাটতে সকাল 9টা মতো বাজে। ওই সময় আমার কয় কি আব্বাই যে সুমন খবর শুনছিস, আমি কইছি না তো কি হয়েছে, কয় ওই যে পাশের যে বাড়িটা আছে না, আমি হ্যাঁ ওই বাড়ির তো ওই যে অমুকে তোর এই করছে ওই স্বর্ণের চেইনে ছিল, স্বর্ণের চেইন নিয়ে গেছে। হ্যাঁ, তখন আমি আব্বার বিষয়টা বলি নাই যে আব্বা ওই লোকটার সাথে আমার রাত্রি দেখা হয়েছিল বা কিছু হ্যান তান। তখন আব্বা যদি বিষয়টা বলতাম আব্বা বলতো রাত্রি ওই সাথে তোর কি সম্পর্ক ছিল বা রাত্রি তুই সাথে কে দেখা করছিলি বা কিছু, বিষয়টা আমি একটাবার বলি নাই। যাই হোক আব্বা আমার কথা বলতে আমার মাথায় রইলো। তো এক সময় দেখা গেছে গিয়ে যে আমার একটা ভাই আছে ও দেশে ব্যবসা করে, হ্যাঁ তোর নাম হয়েছে মিরাজ। তারপরে আমাদের বাইক আছে সবচেয়ে বেশি চেনে সবাই, এলাকার সবাই বা সবাই ভালো চেনে সবাই, আমার তো খুব কম চেনে, তোমার ঢাকা ছিলাম। তো ওরে আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, তার নাম ছিল দুলাল নানা। হ্যাঁ, নানা কইতেছে গিয়ে আমার মিরাজ ভাই রে, যে মিরাজ ভাই ও যে মিরাজ এদিকে আসো, তোমার একটা ছোট ভাই থাকে না ঢাকা থাকে সুন্দর করে রাঙ্গা টাঙ্গা, হ্যাঁ তোর নাম কি, আমি কইতেছে ওর নাম তো সুমন। কইতেছে গিয়ে যে তাইলে ওর লাগে আমার কিছু পার্সোনাল কথা আছে, নানাই আমার কইতে আছে, আমার বাইরে কইতে আছে, হ্যাঁ তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। বা সেই কথাটা নেওয়ার পরে এই কথাটা বানিয়ে আমার নানা সহকারে আমার ভাই সহকারে আমার বাড়িতে যায়, সময় সন্ধ্যা 7টার মতো বাজে ওই সময়টায়। তো সময় যাওয়ার পরে আমার ডাক দিল যে নাতি এদিকে গাও। তখন আমি বললাম হ্যাঁ না কি হয়েছে কোন দেই, তোমার একটা কথা কিন্তু সত্যি কথা কবা। হ্যাঁ আমি না সত্যি কথা কম, কি সমস্যা কোন দেই, তুমি কি কারাইতে বাইরে ছিলা? হ্যাঁ আমি কই না তো, না তুমি সত্যি কথা কও, বড় মাল্লা মিথ্যে কথা কইতে হয় না, তুমি কারাইতে বাইরে ছিলা কিনা। তখন আমি বললাম যে তখন আমি বিষয়টা নিয়ে একটু দূর নিয়ে বললাম, আমার বাইক থেকে দূর নিয়ে বললাম যে হ্যাঁ না এই অবস্থা এরকম কাজ, হ্যাঁ আমি একটু ছিলাম বাইরে বাকি, কি সমস্যা কোন দিই, কইতেছে তুমি বলে এই করছো, ওই পাশে বাড়ি স্বর্ণের চেন বলে তুমি চুরি করছো, ঠিক আছে। আমি কইলাম যে না এই কথা কে কইলো, কয় তোমার কালি কারা থেকে লোক দেওয়া হয়েছিল, আমি কই ও বিষয়টা ও জানাইছে সবাই রে, তুমি রাত্রি ওই পাশে বাড়ির স্বর্ণের চেন চুরি করছো, ঠিক আছে। এটা করার পরে কি করলো যে পুরাটা নিয়ে সিরে শুরু হয়ে গেল এলাকার মধ্যে বা কিছু। তখন আপনি চুরি করছেন? হ্যাঁ আমি চুরি করছি। আর ওর ফ্যামিলিও সবাই জানাজানি হয়ে গেল যে আমি ওর সাথে রিলেশন করি, বা আমরা রাতে আসছিলাম দেখা করার জন্য, সোনিয়ার সাথে রিলেশন করতাম, বা সবাই দেখার জন্য, মানে পুরো বিষয়টা নিয়ে সবাই এলাকা সবাই জানিয়ে গেল বিষয়টা যে ওরা আমার সম্পর্ক আছে বা আমরা রাতে দেখা করি। বাস এটা হওয়ার পর থেকে কি হইলো যে আপনি আমাদের এলাকায় সেম মেম্বার ছিল, তো মেম্বারের মাধ্যমে হয়তো আনি আরো কিছু লোকজন ছিল, দেখার পরে আব্বা কি করলো ওই সবাই সামনে মার দিল, কি মার দিল যে আরো আমার ছেলে মেয়ে আছে সবাই সেরকম কোনো কলঙ্ক না, বাস তোর এটা কে হইলো, ঠিক আছে, বা তুই এরকম কে করলি বা কিছু, আর তুই কে এরকম কি করলি কে, বা সেটা করার পরে আমার কি করলো যে করে দিল যে ঠিক আছে তাহলে আমার অনেক লোক ছিল সবাই দাওয়াদারি ধরলো যে না ছোট মানুষ ভুল করছে বা কিছু বুঝতে পারে না কিছু, ঠিক আছে। তখন থেকে শুরু হলো বিয়ে দিবে, তারা কি করে ও আপনি বিভিন্ন জায়গায় ছেলে দেখতে চায় বা মানে সব জায়গায় এরকম খোঁজ লাগায় ওরে বিয়ে দিবে বা কিছু, ঠিক আছে। এই তখন এইসব বিষয়টা আমার যে ভাই আপনি বিদেশ চলে গেল, তো ওই ভাই জানলো বিষয়টা জানার পর ভাই আমার ফোন, সাথে আমি খুব ক্লোজ ছিলাম, তো ভাই আমার ফোন দিল যে সুমন এই অবস্থা এরকম কাহিনী, এরকম কে করলি, আর একটা জিনিস দেখ যে বর্তমান তোকে বয়স কম, হ্যাঁ এরকম কে করলি যে কম বয়সে বা কিছু হয়তো মানুষও খারাপ বিষয়টা বা কিছু হ্যান ত্যান, তা তুই এরকম কে করলি, তা তুই একটা কাজ কর, যা করছিস না করছিস এইরকমই থাকুক, হ্যাঁ তুই ঢাকা চলে যা, তুই ঢাকা যাই, তুই আগে চাকরি করবি তুই কর, ঠিক আছে, আর ওর মতো থাকুক, হ্যাঁ ওর মতো থাকুক, ও থাকি লেখাপড়াটা যা করে ওর মতো তুই ঢাকা চলে যা। আমি কিছু না আমি ঢাকা যাবো না, ঠিক আছে, আমি কি আমরা ভালোবাসি আমি বিয়ে করুন বা কিছু, হ্যাঁ আর ও আমার জন্য খুব পাগল ছিল।
তো এটা ছিল আর এরকম আমি কিছু পরে দেখা গেছে কি একটা কথা যে এরকম করতে করতে ওরা একটা কথা আমি ভুলে গেছি, বলা হয় না, তোর আমি একটা ফোন কিনে দেওয়ার পরে ও ফোনটা কিছুদিন চালায়, তারপর ধরা খাইয়ে যায়, ওর বাড়ি কেসে, ওর বড় ভাইকে ধরা খাইয়ে যায়। আর বড় ভাই আরও প্রায় 1 বছর ডিফারেন্স, হ্যাঁ ওর 1 বছর ডিফারেন্স হইবে এরকম। তো বড় বাড়ি কিছু ধরা খাইয়ে যায়, ধরা খাইয়ে যাওয়ার পর বাড়ি কিছু সবকিছু স্বীকার করতে হয়, যে কে ফোন দিছে, কিরা করে যাবতীয় সবকিছু বাড়ি কাছে অবশ্যই স্বীকার করে দেয়। স্বীকার করার পরে আপনি মনে করেন এরকম পরে পুরো এলাকার আমাদের পুরো থানায় সবাই জানিয়ে যায় এমন একটা অবস্থা নিয়ে। তো জানার পরে আপনি করা হয়েছিল, তখন আমার ভাই বললো যে টাকা দাম, বলছেন টাকা যাবো না। তখন ভাই আমার বুদ্ধি দিল যে টাকা যদি না দাও তাহলে তুই একটা কাজ কর, তোর ভালোবাসে কিনা মন থেকে বা কিছু, হ্যাঁ আমি বলছি অবশ্যই আমার ভালোবাসে, ঠিক আছে, বা সেটা আমি এতটা ভালোবাসি বা এর জন্য আমার পড়াটা আমি দিয়ে দেবো, হ্যাঁ আমি এতটা ভালোবাসি, আমি কোনোদিন বলতে পারবো না বা কিছু, ঠিক আছে, সবকিছুর বিনিময়ে আমি এদের চাই, এটা বললাম আমার বাইরে। তো ভাই বলো একটা কাজ কর তাইলে, তুই একটা কাজ কর, আমি তোর যেরকম শুনবি, আমি কইছি হ্যাঁ বলেন। তখন কইছে তোর আমি কিছু টাকা দিই, টাকা চলে যা বাইক গিয়ে তোরা দুজনে, আগে টাকা তো নেই, তারপর যা করা করবি আনে, হ্যাঁ ডিসিশন নিয়ে আগে ঢাকায় চলে যা। তখন আমি বাসিতে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলাম যে এখন তো দেখো যে বিষয়ে সবাই জানতে নিয়ে গেছে, আমার কিছু হয়ে গেছে একটা সময় না, তোমার ফ্যামিলি বিয়ে দিয়ে দেবে, বাস আমি তো তোমার পাবো না বা কিছু, বাস তুমি আমার শত ভালোবাসছিলাম বা কিছু, তোমার ভালোবাসা ব্যর্থ যাবে বা কিছু, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ঢাকা যাবা কিনা। আমি কইছে হ্যাঁ অবশ্যই তোমার ঢাকা যাবো। তখন আমি কি করলাম, আমার ভাই আমার কিছু ভাই আমার টাকা দিল, ভাই আমার 10,000 টাকা দিল বিকেশে পাঠাইয়া। তো 10,000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম, আমি আমার সেটা নিয়ে আমি আমার স্টেশনে গিয়ে আমি গাড়ির টিকিট কাটলাম, মানে আমি সবকিছু শনিতে কন্ট্যাক্ট করি আর কি, ঠিক আছে, নিয়ে টিকিট কাটলাম। তো টিকিট কাটার পরে ভাই বললো কি সুমন তাহলে তুই একটা কাজ করিস, তুই ইতে থাকিস, তোর বাবির কাছে থাকিস, হ্যাঁ রাত্রিরে, তো বাবির কাছে থাকার পর বাবির সব কিছু শিখেই দিবে না, ঠিক আছে, বা কিছু কেমন যাবি বা কিছু প্ল্যানটা করবে সব কিছু করে দিবে না, ঠিক আছে। তো আমি রাত্রে যাই, আমি সকালে বাবির কাছে যাই, টিকিট মিকিট সব কিছু করিয়া আগে মানে পরের দিন আমাদের গাড়ি ছিল, তাই ঠিক আছে, তোমার বাবিকে তোমার বাবি বলো সুমন এই অবস্থা সেরকম কাহিনী করবা, নতুন একটা সিম নিবা, ঠিক আছে, ওই সিমের নাম্বার শুধু তোমার বাইরের আমি জানবে আর কেউ জানবে না, ঠিক আছে, আর ওরা তুমি কীভাবে কী করবা মানে সব কিছু আমার বুঝেই দিলে পরে এইভাবে ম্যানেজ করবা বা কিছু। তখন আমি টিকিট সব কিছু নিয়েই ফোন দিলাম যে আসতাম টিকিট নিয়ে এলাম, তাহলে আমাদের সকাল 9টায় আমার গাড়ি, ঠিক আছে, সকাল 9টায় আমার সাথে যাইতে হইবে। তখন বাবিরা বলে কি শুনুন একটা কথা আমি তোমার বলি যে শনিবার তোমার সাথে শিওর যাইবে কিনা, তোমার নাম্বারটা আমি একটু যাচাই বাছাই করি বা কিছু। তখন বাবি এবার ফোন দিল তুমি কি সুমনের সাথে যাবা কিনা বা কিছু, বলছে আমি যাবো সুমনের সাথে, আমি সুমনের সাথে যাবো। তখন আমার বাবি কথা বললো যে দেখো সময় দেখা গেছে গিয়ে যে একটা মেয়ে একটা ছেলের লাইফ কিন্তু নষ্ট করে, ঠিক আছে, কিরকম যে তুমি আমার ভালোবাসো আবেগে যাবতীয় সব কিছু করে ত্যাগ করবে, একটা সময় গিয়ে যে তুমি তোমার ফ্যামিলির কাছে বা যাবতীয় সবার কাছে একটা সময় পরিস্থিতি শিখে তুমি বলবা যে সময় আমার জোর করে নিছে বা আমি আমার নিজের মন থেকে যাই নাই, তখন হয়তো সুমনের লাইফটা পরিস্থিতি নষ্ট হয়ে যাবে বা কিছু, ঠিক আছে। তখন কি করলো, ওর কথাগুলো বাবি রেকর্ড করে রাখলো, ঠিক আছে, বাবি রেকর্ড করার পরে হ্যাঁ বাবি ওর সাথে কনফার্ম হলে অবশ্যই যাইবে। তাই ওরে আমি নিয়ে চলে গেলাম ঢাকায়। আর আগে আমার ওই যে ভাইটি বিদেশ থাকে তার সাথে কন্ট্যাক্ট করেছিল আমার দুলাভাইয়ের সাথে, কারণ আমার দুলাভাই আবার ঢাকায় বাড়ি আছে গাজীপুরে, হ্যাঁ। তো আমি বলছিল যে বাইরে বলছিল আমার দুলাভাইয়ের নাম আমার সুমন ছিল, হ্যাঁ, যে সুমন ভাই তাহলে সুমন তো ঢাকায় নিয়ে আসছে শনিয়ারে নিয়ে, তাহলে কাজ করেন আমার যে বুইন আছে না, আমার বুইনে আপনি বাড়ি পাঠাই দেন, ঠিক আছে, কারণ আমি যদি আমার বুঝতে এখানে থাকে সুমন কোনো সময় না বিয়েটা করতে পারবে না। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল আপনি মনে করেন যে প্রায় 15-16 বছর মতো ছিল, এরকম, সে প্রায় 1 বছর ছোট ছিল, মানে সবাই দুজনেই আপনারা না ভালো, হ্যাঁ হ্যাঁ সেম, প্রায় একটা মানে দুজনের সেম বয়সী, হ্যাঁ এরকম। তো যাই হোক আমরা ঢাকায় আসি, তো ও সময় পরে কি ও সময় আমি ক্লাস 8-এ পড়তো, তাই এরকম আমরা ঢাকা চলে আসি দুজনে। ঢাকা চলে আসার পরই মনে করেন যে আমার দুলাভাই কী করলো আমার আপুর বাড়ি বেড়াই দিল, তো বাড়ি বেড়াই দেওয়ার পরে আমরা ঢাকায় আসি। তো ঢাকা আসার পরে আমরা দুজনে একসাথে কিছুদিন থাকি। তো থাকার পরে কি আমার ওই দুলাভাই আমার বুঝাইলো বা ওরা অনেকক্ষণ বুঝাইলো যে দেখো তোমার যেটা বয়সে বুলডো করছো বা কিছু, ঠিক আছে, তো এটা ঠিক না, তাহলে কাজ করো যে তোমার বাড়ি চলে যাও বিয়েটা না করি, হ্যাঁ। আর আমার সময় দেখা গেছে কি যে আমার ওই মানে এলাকায় কিরকম জানা জানিল বিষয়টা, যে আমার ছোটো একটা ভাই ছিল, ও আর স্কুলে পড়তো, ঠিক আছে, তো পড়ার সময় একটা সময় গিয়ে আমি সময় আমার বাড়ি থেকে ওরা নিয়ে বাইকে যাই, তখন দেখা গেছে কি যে আমি আমার মায়ের কইলাম যে মা আমি তো ই করবো সকালে আমি বাবির বাড়ি চলে যাবো বা কিছু। তো মাই বলছে তুই বাবির বাড়ি কে যাবি বা কিছু। তখন আমি বললাম এরকম একটা মিথ্যে কথা বললাম আমার সাথে যে বাবির আব্বার না ধান কাটা হয় না, হ্যাঁ ধান কাটা বাকি আছে, তো আমার না বলছে এটি কাটতে হবে বা কিছু, ঠিক আছে, তো আমি সেইখানে চলে যাবো বা কিছু, ঠিক আছে। আর তার আগের দিন আমি আমার না বললাম যে কারণ আমার দুলাই বলছিল শুধু যদি বিয়ে করতে তাহলে জন্ম নিবন্ধন কার্ড দরকার বা কিছু, তা আমি জন্ম কার্ড খুঁজলাম, তো আপু বলে শুনে জন্ম কার্ড দিয়ে কি করবি বা কিছু, আমি কই না হ্যাঁ দরকার আছে বা কিছু। যাই হোক এটা করাটা পরে সব কিছু কাগজপত্র আমি গুছ করলাম, তো গুছ করে আমি আমার চলে যাই মানে বাবির বাড়ির কথা কইয়া চলে যাই। আমি বলছিলাম যে আগে তুমি কি করো, তুমি যে স্কুল ব্যাগে বইগুলো নিতা টোটাল স্কুল ব্যাগে তুমি করবা যে সবগুলোই নিবা, কাপড় চুপড় নিবা, হ্যাঁ কোনো বইটু নিবা না। তো কি করলো স্কুল ব্যাগে সবগুলো কাপড় চুপড় নিল, তো এরকম কাপড় চুপড় যাবতীয় সবগুলো নিয়ে ও আপনি আমার সাথে চলে যাইলো বাস স্ট্যান্ড যাওয়ার পরে আমরা মনে করেন যে আসি। আর ওই সময় যে ও আমরা তো মনে করেন বিকেল 4টে থেকে স্কুল ছুটি হয়, বিকেল 4টের সময় আমার বাইরে ছুটি হয়, তখনই মানে এলাকা সবাই জানা জানিয়ে তো আমার ভাই গিয়ে বলে আমার মায়ের যে মা আজ একটা স্কুলে কাম হয়েছে। তখন মায় বলে কি কাম হয়েছে, কই স্কুলে যায় নাই, তখন কই যে স্কুলে যায় না তাহলে তো সুমনও বাড়ি নেই, তাহলে কই গেল। তখন কি করলো আমার বাবিরে ফোন দিল আমার মায় জিজ্ঞেস সুমন কই, কইছে না আমার সুমন তো আমার বাড়ি আয় নাই, কইতেছে গিয়ে যে হ্যাঁ সুমন আইছে, সুমন তোমার বাড়ি আছে কথা কই গেছে আমার কাছে। তখন বাবির বললো যে বাবি কিন্তু বিষয়ে জানে মাকে তো বলে নাই, তখন বলে যে সুমনে ফোন দেন, তখন মায়ের ফোন দিলাম আমার ফোন দেখে বন্ধ।
তখন হয়তো বিষয় সবাই এলাকা জানতে নিলে মায়ের সবাই জানতো যে না সাথে বেগে গেছে, বেগে গিয়ে ঢাকা আসার পরে তো মনে করেন যে শুরু করলাম। তারপর মনে করেন যে আমার দুলাভাই বললো যে সুমন তুমি বিয়েটা করো না, তোমাদের কম বয়স বা কিছু, ঠিক আছে, তাহলে কাজ করো, তোমার ঢাকায় বাইকে আসছো, তাহলে একটা কাজ করো, তোমার এই করো, তাহলে তুমি বাড়ি চলে যাও, ও বাড়ি চলে যাই, ওরা বাড়ি বাড়াই দেবা কিছু, ঠিক আছে, এরকম তোমার বিয়েটা করো না। আর আমার বাইরেও কথা ছিল যে সুমন তুই বিয়ে করিস না বা কিছু, ঠিক আছে, তাহলে একটা সময় তোদের বয়সটা ওই সময় বিয়ে করবি, বুঝলেন তো, বর্তমান কম বয়স, ঠিক আছে, এই কথা করলে তোর বাড়ি চলে যাবা কিছু, বাড়ি চলে গেলে এলাকা সবাই জানা হয়ে গেছে বিষয়টা, আর বাপ মায়ের কথা বিয়ে দিতে পারবে না কিছু, হয়তো পরে বিয়ে করবি বা কিছু, বা সেরকম একটা প্ল্যান ছিল। হ্যাঁ, তো এর কথা ছিল যে না আমি যখন ঢাকায় আসছি বা তোমার সবকিছু ছাড়িয়ে আসি ঢাকায়, তাহলে আমি বিয়ে করুম, বিয়ে আমার অবশ্যই করতে হইবে, বিয়ে ছাড়া আমি বাড়ি যাবো না, এটা বিয়ে করবই। তাই আমি বলতাম যে আমি বিয়ে করবো না, বা বিয়ে পরে কম পাচ্ছি, আমি তো বিয়ে করে কি খাওয়াম বা কিছু এরকম কিছু ছিল, বা আমার ভালো চাকরি ছিল না বা কিছু, ঠিক আছে, না এই কথা ছিল যে ছিল থাকুক না থাকুক, দরকার গার্মেন্টস চাকরি করুম, কিন্তু দরকার বিয়ে অবশ্যই করা লাগবে, সেটা ছিল এই কথা। তখন আমাকে কি করা আছে, তখন আমি বাইরে ফোন দিলাম যাবো সবাই, তখন বাইক কলেজে সুমন যখন যাদের করছি তাহলে বিয়েটা করিয়ে বা কিছু, ঠিক আছে, তারপর আমরা তো আসি, এটা ছিল আমার বাইরের কথা, শুন যে আমার বাড়ি ছিল, তাই ছিলাম আমরা তো আসি, তুই বিয়েটা কর, তাই কি করলাম আমরা বিয়েটা করলাম। তো বিয়েটা করার সময় কি করলাম, আমার দুলাভাই যে সময় মরছিল না, বিয়ে করলেন কিভাবে? আপনার তো বয়স অল্প, ইয়েরও বয়স অল্প। হ্যাঁ, তখন কি করলাম আমরা যে বয়স হয়তো বাড়াই দিলাম, তোর 18 বছর দিলাম, আমার 18 বছর দিলাম, বাড়াই দিয়ে কি কাজী অফিসে বিয়ে করলেন নাকি কোর্টে বিয়ে করলেন? না করে না, আমি বাসায় করলাম, কাজে বাসায় করছেন, হ্যাঁ, কাজীকে পয়সা দিয়ে আপনারা এগুলো বাড়াইছেন? হ্যাঁ, এগুলো বাড়াইছিলাম, বাড়াইবার পরে আমরা বিয়েটা দুজন করি। তো করার পরে আমার বিয়ে আমি কাবিন দিনমহল ছিল, আমরা দিনমহল ছিল 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা লেখা ছিল। তো আমার দুলাই বলছিল কি যে 5 লাখ টাকা লিখে দেবো, ঠিক আছে, তো আমি বলছিলাম যে না তাহলে বিয়েই করুম না বা কিছু, তখন যাই হোক আমার কথা মাথা যাবে সব কিছু করে 1 লাখ টাকা লেখে। 1 লাখ টাকা লেখার পরে কিছুদিন আমি বিয়ে ঠিক করার পরে এলাকা সবাই জানাতে সব কিছু জানানো হয়ে গেল। তো জানানো একটু পরে বিষয়টা কি হলো, একটা সময় আমার আব্বাই আমার ফোন দিল, হ্যাঁ, যে ফোন দিয়ে করলো কি সুমন যা করছিস তোরা করছিস, তাহলে একটা কাজ কর, তুই বাড়ি চলে যা, বাড়ি আই পর, হ্যাঁ তুই বাড়ি আয়, কারণ তুই বাড়ি ও তো বর্তমানে ক্লাস 8 পড়ে, ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, ওর লেখাপড়া নষ্ট করিস না, তুই ওর লেখাপড়াটা করা, হ্যাঁ, কারণ একটা সময় তোর ফ্যামিলি বলবে যে আমার একটা লোকের সাথে গেল যে তোর লেখাপড়া করাইতে পারলো না বা কিছু, তো তুই লেখাপড়াটা নষ্ট করিস না, তুই আর লেখাপড়া তুই করিস না, বাস মর্মতা বুঝবি না, তো তুই লেখাপড়াটা করা। তখন আমি বললাম যে না আব্বাই বাড়ি যেতে কইছে, আর আব্বাই কথা বলছে যে এখন যদি বাড়ি না যায় পরবর্তীতে বাড়ি টাকা মানে উঠে দিবে না বা কিছু, তাই সে করলো যে আব্বাই যখন বলছে চলো বাড়ি যাই, গেলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে এবার কি করলো, এবার ওই সময় মাঝে মাঝে ফ্যামিলির সাথে কিছু কন্ট্যাক্ট করতো, যেমন বাড়ির সাথে করতো, তার আমার সাথে করতো। তো এবার বিষয়টা জানাইলো যে আমার অমুক দিন বাড়ি আইতে আসি, বিয়ে করছে এটা তো জানে, হ্যাঁ বিয়ে করছে, ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি জানে বিষয়টা। তো যাই হোক জানার পরে এর ফ্যামিলিতে মাঝে মাঝে কন্ট্যাক্ট করতো, আমি বাড়ির সাথে দিনকে আমরা বাড়ি চলে যাবো ওই দিনকে কন্ট্যাক্ট করে বাড়ির সাথে যে ভাই আমি কিন্তু বাড়িতে আইতেছি বা কিছু। তখন ভাই বললো যে ঠিক আছে যখন বাড়ি আইতেছিস তাহলে যে সময় আমাদের বাস স্ট্যান্ডে আসবি, তা আসার পর ওই সময় আমার আগে ফোন দিয়ে রাখবি, ফোন দিলে আমি তোরে আমার সাথে করিয়া আমি আমার নানাক বাড়িতে নিয়ে যাবো, কারণ বিষয়টা তো সবাই জানবে যে না ও নানাক বাড়িতে গেছিল, সুমন গেছিল ঢাকা বা কিছু, কিন্তু আমার বাইকে গেছিলে কেউ বুঝতে পারবে না বিষয়টা বা কিছু। তো যাই হোক আমরা ঢাকা থেকে বাড়ি চলে যাই। তো বাড়ি চলে যাওয়ার পরই মনে করেন দেখা গেছে গিয়া যে আব্বা যদি আমি বাড়িতে যাই, তো ভাই যাওয়ার পরে ওরা বাস স্ট্যান্ড থেকে ওর বাইরে নিয়ে যায়। তো ভাই নেওয়ার পরে আমি বাড়ি চলে যাই একা, তখন আব্বা আমার জিজ্ঞাসা তুই একা আইছিস কে, বাড়ি চলে গেছে। তো অনেক কইতেছে গিয়ে যে বুলডোজারা করছিস মানিয়ে নিস অবশ্যই, কিন্তু কে পাঠাইছিস কথা বাস ওর সময় ওটা বয়স কম বা কিছু দেখা গেছে একটা সময় তুই মামলা করে বা কিছু ওর সময় করে, ঠিক আছে, আমার বুড়ো পাশ তুই জেল খাটবে আমিও খাটুম, ঠিক আছে, তার সাথে একটা কাজ করো ওই সময় বুঝতে পারে কিছু, তাহলে তুই ওরে নিয়ে আয় সাথে করিয়ে বা কিছু। তখন আমি বললাম যে তুমি বিষয়টা কে গেলা বা হ্যান না, বলছে আমি আমার নিজের দিকটা সেই পর্যন্ত গেছিলাম বা কিছু। তাই ওর আবার আমাদের বাড়িতে নিয়ে আসি, তাই আবার ও আমাদের বাড়িতে চলে আর থাকে, থাকার পর ওই জায়গা থেকে আমি লেখাপড়াটা করাই, এরকম যেমন ক্লাস 8 থেকে আমি ক্লাস 8 থেকে ওর থেকে আমি লেখাপড়া করাই, 8 থেকে বর্তমানে ও আমার লেখাপড়া করবে, পরে আমি ক্লাস 8 থেকে লেখাপড়া করাই, 8 থেকে লেখাপড়া করার পরে মনে করেন যে মেট্রিক পাসটা করাই, হ্যাঁ, তো মেট্রিক পাসটা করার পর বললো কি যে আমি তোমার সাথে ঢাকায় যাবো আবার, তো আমার সাথে ঢাকায় চলে আসলো। তো ঢাকায় চলে আসার পর কি করলো যে এবার আমরা ঢাকা কীভাবে থাকবো কিছু, তখন বলে তুমি যে তোমার আগে চাকরি করছো বা তুমি চাকরিটাই করো, ঠিক আছে, আর আমি কিছুদিন আমার বোন আছে বোনের কাছে থাকি বা কিছু আমার বাবিটা ছিল কাছে কিছুদিন ছিল, থাকার পরে আমি আমার ওই যে মালিকের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি যদি বাসা নিয়ে থাকতে চাই তখন ক টাকা দিবেন, তখন বললো যে সময় তোমার আমি 10,000 টাকা মধ্যে দিব বা কিছু, ঠিক আছে তুমি করো, তাইলে বাসা নিয়ে থাকতে পারো থাকো। তো আমরা কি করলাম, আমি ওরা নিয়ে ঢাকা একটা বাসা রাখলাম কেরানীগঞ্জ, বাসা ভাড়া ছিল 2500 টাকা, ঠিক আছে। তো আমার সাথে আরো কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা খুব আমার হেল্প করতো। কি কাজ করতেন আপনি ওই সময়? আমি ওই যে প্লাস্টিক কাজটাই করতাম, কাজ করতাম। আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন ওর বাবা মা কিছু বলেনি আপনাকে ওই সময়? আমার বাবা না ওর বাবা মা দুজনের বাবা মাই? হ্যাঁ, বাবা মা বলতো যে তোরা এটা কে করছিস বা কিছু, হ্যাঁ কিন্তু মানতো না কিছু, বাস বিষয়টা হলে হের ফ্যামিলি আমার ফ্যামিলি এতটাই যুদ্ধ করতো, ঠিক আছে, বাস কথা হলে আমি এটা কে করুম, এটা কথা ছিল আমার ফ্যামিলি থেকে, আর ওর ফ্যামিলি কথা ছিল কে যাবি বা কিছু, বাস আমার খুব যুদ্ধ করতো আমার ফ্যামিলি, বাস বিষয় নিয়ে একবার খুব মারামারি লেগে যায় ওর ফ্যামিলি আমার ফ্যামিলি নিয়ে সব কিছু। তো যাই হোক এটা আপনার পরে এরকম আমি যদি ঢাকায় চলে আসি, তো আসার পরে আমি বাসা রাখি বা কিছু, যাই হোক রিপনের মাধ্যমে আমাদের বাসাটা দিল। তো বাসাটা দেওয়ার পরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা আমার খুব হেল্প করতো, আমার ভাই ছিল বিদেশেও হেল্প করতো, সবসময় আমার হেল্প করে এরকম ছিল। তো বাসাটা আমার 3 মাস থাকে ওর আমি, তো থাকার পর একটা সময় গিয়া যে বাসাটা শুধু ও একা থাকতো, কারণ কিরকম যেমন আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত, আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 11টা। তো আমি আপনার মনে করেন সকাল 8টা থেকে হয়তো 7টার দিকে রুম থেকে বাইরে যেতাম, আর রাত্র 11টার সময় আমি রুমে চলে যেতাম, আর সারাদিন ও একা থাকতো।
তো কিরকম এরকম যে একটা ওর পয়েন্ট টিকতো না, রুমের টিভি ছিল না বা কিছু যাবতীয় এরকম। তো যাই হোক টুকিটাকি রুমে যে সামান টামান দরকার সব কিছু আমি কেনাকাটা করি। তো এরকম আর 3 মাস ওখানে থাকার পরে একটা সময় আমার বললো কি একটা দিন যে আমার না মিষ্টি খেতে মন চায়, তোমার লাগে মিষ্টি কিনে নিয়ে আইও। তো আমি কি করলাম, আমি এর জন্য আধা কেজি মিষ্টি নিয়ে কিনে নিলাম 250 টাকা দিয়ে। তো 250 টাকা দিয়ে আধা কেজি মিষ্টি কিনে নেবো, আমি বাসায় গেছি সময় যেতে হবে। আরও ওই দিনকে IPL খেলা চলতো, আমি খেলা দেখতে 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 মনে করি বাসায় গেছি 12:30 মতো বাজে। তো এরকম বাজে বাজে একটা সময় যাই কি যে বমিটমি করে সব বাসার সময় খেলাইছে ওই সময়। তখন তো আমার না পুরো খুব খারাপ লাগছে, কি হইলো হঠাৎ করে বা কিছু। তো যাই হোক আমি মিষ্টি যাই খেয়া আমি কি করলাম, সব পরিষ্কার করলাম। তো করার পর দেখি যে গায়ে প্রচুর জ্বর আইলো। তো এখন কি করার আছে, জ্বর আইলো, তখন কি করলাম, তখন আমি ফোন দিলাম আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ছিল ঋতুরে। তখন বললো যে সুমন দেখ, কিছু করার না, যে যাই হোক এটা রাত্রে হয়তো কষ্ট কর, তো যাই হোক সকালবেলা দেখা যায় কি করা যায়। তো যাই হোক সকালবেলা আমি আর ডিউটিতে আসলাম, ওরে ফোন দিলাম। আমরা কি করলাম, ওরা প্রচুর জ্বর ছিল ওই সময়, নিয়ে ওরা আমি মিটফোর্ডে নিয়ে যাই, মিটফোর্ড মেডিকেল। তো মিটফোর্ড নেওয়ার পরে মনে করেন ওখানে কি বললাম, এক দাঁড়ালে রাতে কিরকম যে মিটফোর্ড যাওয়ার পরে একটা লোক বলে যে আপনি কি 12 টাকা দেবেন, আমি অবশ্যই 12 টাকা দেখাবো। তখন বলে আমার সাথে আন। তো যাই হোক খেয়ে সাথে যাওয়ার পরে নিয়ে গেল আমাদের মিটফোর্ডের অপরসাইড একটা মেডিকেল ছিল, ওই মেডিকেলটাই ঠিক নামটা কি মেডিকেলে খেয়াল নাই আমার। ওই জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় নেওয়ার পরে আমার কাছে টাকা চাই, আমার কাছে 200 টাকা দাও। আমি বললাম কেন, কয় আমি যে তোমার 12 টাকার কাছে নিয়ে এসেছি বা সেটা আমার দিতে ওই 200 টাকা, ঠিক আছে। আর ডাক্তার আমি ডাক্তার কাছে কমিশন নিব, আমার কাছে কেন। তো যাই হোক এর থেকে আমি টাকাটা খুব জিদ করে টাকাটা দিই না। যাই হোক ডাক্তার দেখা পরে আমি নিয়ে যাই বাসায়। তো বাসায় নিয়ে যাওয়ার পরে অনেকদিনই আমি এর জন্য খুব কষ্ট করি, আমিও সেবা করতে আমিও হয়তো অসুস্থ হয়ে যাই। এরকম করতে করতে একটা দিন প্রায় 3 মাস আমাদের বাসা শেষ হয়ে গেল। তো একটা সময় বললো কি যে আমি থাকবো না, আমি বাড়ি চলে যাম। বাড়ি যেয়ে আমার ওই সময় ও আমার সাথে মেট্রিক পরীক্ষা দিয়ে আসছিল, আমি বাড়ি যেয়ে আইয়ে ভর্তি হবো, এটা ছিল ওর কথা। যে আমি যা কিছু করি না করি, তাহলে তুমি যা কিছু করো না করো, তুমি আমার লেখাপড়া নষ্ট করো না, আমার দুজন আমি লেখাপড়া করি, বা সেটা আমার ভবিষ্যতে কাজে দিবে, ঠিক আছে। আর তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করো, তুমি আমাদের সব ইচ্ছেগুলো নষ্ট হইবা কিছু, কিন্তু এই লেখাপড়ার ইচ্ছেগুলো আমার তুমি পূরণ করো। তো আমি ছিলাম অবশ্যই, আমার আমাদের রক্ত ব্যথা লাগে, অবশ্যই তোমার এই ইচ্ছেটা পূরণ করুম, বা সেটা ছিল আমার, ঠিক আছে। যাই হোক এরকম ও কী করলো, বাসা বাড়ি যাবতীয় সব কিছু সারিয়ে মারিয়া আমার ওর বাড়ি পাঠাই দিলাম, আমার সাথে আমার ঢাকা ছিল, আমার সাথে বাড়ি পাঠাই দিলাম। তো বাড়িতে যাই পড়ার পরে ও কী করলো, আপনি বাড়ি থাকতো, আমাদের বাড়ি কিছুদিন থাকতো, ও বাড়িতে কিছুদিন থাকতো, এরকম করতো। তো ওর ফ্যামিলি কীরকম করতো যে আমাদের ফ্যামিলি থাকার মাঝে ফোন দিত, ওর মাই খুব ভালোবাসতো, একটা মুরগি পাক করলে বা কিছু করলেও যায় খাইয়ে যাবা কিছু। তাই ওরকম না আমার আমার ফ্যামিলি থেকে বলতো যে তুই যখন যাও তাহলে তুই সুমনে করতে পারিস, সুমনের সাথে করে নিয়ে যাবা কিছু, তাহলে অবশ্যই তো সুমনে তোর ফ্যামিলি মানে বা কিছু। কিন্তু না, আমার ফ্যামিলি করতো, আমার ওরকমই ছিল যে খালাস যে তুই আমার তো দরকার ছিল, আমি ওটা পাইলি হয়েছে, বা সেটা ছিল আমার টার্গেট, ঠিক আছে। এই কথা বাস, আমার শ্বশুর বাড়িতে যে কোনো ছিল না যে আমি যাদের ভালোবাসি বা সে পাইলি হয়েছে, বাস যার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, বা সেটা ছিল আমার শুধু একটা টার্গেট। তো যাই হোক এরকম করতে করতে আপনি আই ভর্তি হলো, তাই ভর্তি হওয়ার পরে সে আমি টাকায় থাকতাম, এই বাড়ি দেখে থাকতো, টুকিটাকির যাবো তো খরচা মাসা যাবো 300 সবগুলো খরচা মাসা আমি সবগুলো দিতাম মেরে, আমাদের বাড়িতে থাকতো কিছুদিন, এগো বাড়িতে থাকতো কিছুদিন, এরকম টাইমগুলো পাস করতো। তো করতে করতে এক সময় গিয়ে বললো যে আমি তো এখন ফ্রি থাই বা কিছু, তো একটা কাজ করি, আমি সেলাই মেশিন কাজটা শিখতে পারি, বাইরে তো লাভ নাই, ভালো কথা আমি সেলাই মেশিন কাজগুলো শিখাই। তখন বলে গিয়ে যে তাই তো এরকম আমি যদি 12টা লেখাপড়া, ভালো আমার সার্টিফিকেট বা কিছু, তাহলে আমি তো কম্পিউটার শিখতে পারি, কম্পিউটার কোর্স করতে পারি 6 মাসের জন্য। দেখে কী হলো, কম্পিউটার কোর্সটা 6 মাসের জন্য কমপ্লিট করলো। তো এরকম করতে করতে এরকম সবগুলো করলো আর কি। তো করার সময় একটা সময় দেখা গেছে যে আই পাসটা করলো। তো আই পাস করার মাঝখান, আই পাস করা শেষ, ওই সময় আমার বিদেশ যাওয়ার একটা সব কিছু সিদ্ধান্ত হয়, হ্যাঁ, যে আমি বাইরে চলে যাম। তো বাইরে যাওয়ার পরই দেখা গেছে গিয়ে যে আমি টাকা পয়সা একটা গিয়ে করলাম যে কীভাবে ম্যানেজ করি, যে সবাই বলে যে যাওয়ার সময় সবাই বলে টাকা পয়সা কম বেশি দিব, কিন্তু একটা সময় আমি যাওয়ার পরে না কেউ কোনো টাকা পয়সা এরকম দিতে চায় না বা কিছু। তখন আব্বাই কি করলো যে আমাদের একটা জমি ছিল, জমি নিয়ে খুব গ্যাঞ্জাম ছিল, পাশে একটা জায়গা। আপনার বউয়ের পরিবার কি ততদিনে মেনে নিয়েছে? হ্যাঁ ওরকম করে মেনে নিয়েছে, আমার মানতো না। আচ্ছা আচ্ছা, এরকম আর কি, ও কন্টিনিউ আসা যাওয়া করতো, আমাদের বাড়ি থাকতো, বাড়িতে থাকতো, এরকম আর কি। টাকা পরে যাই হোক বিদেশে আমি কি করলাম, বিদেশ যাওয়ার জন্য সবকিছু গুজ করলাম, টাকা পয়সা যাবতীয় সবকিছু কিরকম যে সবাই বললাম টাকা পয়সা দিব, কিন্তু না কেউ টাকা পয়সা দিল না। তখন আব্বাই জমিটা বিক্রি করে দেয়, জমিটা বিক্রি করে আব্বাই আমার জমি থেকে 1.5 লাখ টাকা দেয়। 1.5 লাখ টাকা দেওয়ার আর কিছু টাকা বিভিন্ন কাছ থেকে টাকা সুদ আনি। তো সুদ মতো এরকম আনার পর থেকে টোটাল আমি 5 লাখ টাকা জোগাড় করি। আমার ওখানে যাওয়ার প্রায় 4,70,000 টাকা লাগে সৌদি যাওয়ার কালে। তো 4,70,000 টাকাগুলো সব টাকাগুলো ছিল বিভিন্ন সুদে মুদের কাটায়, বাস কেউ নগদ টাকা দিল না আমার বা কিছু, শুধু আব্বাই আমার জমি বেশি 1.5 লাখ টাকা দিয়েছিল। আর এরকম কিছু এরকম টাকা যেভাবে ম্যানেজ করি, তো ম্যানেজ করার পর শেষে এটা একটা কথা ছিল যে তুমি যদি বিদেশ যাও তো একটা আমার একটা শর্ত আছে। হ্যাঁ বললাম যে বলো যে তুমি যদি যাও তাহলে তুমি আমার বিএ অনার্স করাবা, হ্যাঁ বিএ অনার্স তুমি ভর্তি করাবা কিছু, ঠিক আছে, বা বিএ অনার্স এরকম যদি আমি ভর্তি হই তাহলে বেশি একটা খরচা নাই, বেশি খুবই খুব কম খরচা। আর তাছাড়া ওইরকম না ক্লাসও করা লাগে না, আমরা 2 মাসে একবার ক্লাসে যাইতে হয় না বা কিছু, ঠিক আছে, তাহলে তো করার সমস্যা নাই তোমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে অবশ্যই করো, আমি যাইতে পারি। তো যাই হোক এরকম টাকা পয়সা সব কিছু সুদের মধ্যে বিভিন্ন রকম 5 লাখ টাকা দিয়ে আনার পরে যেদিনকে আমি এর ফ্যামিলিতে কইতে যাই, ঠিক আছে, তোমার বাবি ছিল লগে, আমার মাই ছিল, আমার বুঝে ছিল, তখন এরা কি করলো, এই যেদিনকে কইতে যাবো ওই দিনকে রাত্রে আমার বললো কি যে তুমি আমার 1,000 টাকা দিও। হ্যাঁ আমি বললাম 1,000 তুমি কী করবা? তখন কইছে কি 1,000 টাকা যদি আমার তুমি দাও, দেওয়ার পরে আমি টাকাটা দিতে আমি ফ্যামিলিতে রুমে আমি রাখি, রাখার পর তুমি সময় যাবা, ওই সময় আমার আম্মাই তোমার হাতে দিয়ে দেয়, তুমি হ্যাঁ তুমি বুঝতে পারো যে আমার আম্মাই দিচ্ছে টাকাটা, আর এটা তোমার মা তোমার আম্মা যেন বুঝতে পারে, ঠিক আছে, বা কিছু মানে যে তোমার কাছে টাকা ছিল যেন না বুঝতে পারে, বা সেরকম একটা কিছু। আর ওরা এতটাই আমি নর্মালটা ফ্যামিলি ছিল যে ওরকম না 1,000 টাকা ওর ওরকম একটা ছিল না বিষয় বা কিছু।
আর আপনার দেখা গেছে কি যে ওরা খুবই নর্মাল ফ্যামিলি, কিন্তু ওরা না লেখাপড়া, ওরা সবাই লেখাপড়া পছন্দ করে, ফ্যামিলি সবাই লেখাপড়া পছন্দ করে খুবই। বাস এমন একটা কথা যে ওরা বিক্রি করে খাইতে রাজি, কিন্তু লেখাপড়া ছাড়বে না, বাস এরকম একটা সিস্টেম। তাই ওরা লেখাপড়া করে। তো এরকম করতে করতে আমি না বিদেশ চলে যাই। তো বিদেশে যাওয়ার পরে আপনার দেখা গেছে গিয়া যে ওখানে যাওয়ার পরে আমি মনে করেন যাওয়ার আগেই আপনার দেখা গেল কি যে টাকাটা অফিসে আমি জমা করলাম। আমার অফিস ছিল আপনার ফকিরাপোল, হ্যাঁ ফকিরাপোল জহুরা হোটেল দোতলায় ছিল আমার এমবিসি। হ্যাঁ ওই জায়গা থেকে আমি টাকাটা সব কিছু কন্ট্যাক্ট করার পরে যে সময় আমার কন্ট্যাক্ট ফর্ম দিল, তো কন্ট্যাক্ট ফর্মে আমি, তবে এই জিনিসটা আমি সব কাছে একটু ক্লিয়ার করতে কীরকম যে আমার তো হাজারো প্রবাসী আছে বা যাওয়ার সময় বাচ্চা খুশি যায় যে টাকা পয়সা জমার পরে টাকা পয়সা কিছু তোমাদের অবশ্যই কন্ট্যাক্ট ফর্মটা দরকার, কারণ কন্ট্যাক্ট ফর্ম না কি করে দালালে দিতে চায় না, ঠিক আছে, যেমন টাকাটা যাবতীয় সব কিছু দেওয়ায় তখন কন্ট্যাক্ট ফর্ম তারা হাতে দেয়। বাস এটা তাদের একটা মানে প্ল্যান ছিল। বাস এটি সব প্রায় একজন লোকের ক্ষেত্রেই দেওয়া হয়, টাকাটা কমপ্লিট পরে তারা কন্ট্যাক্ট ফর্ম দেয়। তো এরকম দেখা গেছে আমার এটা তাই করলো, টাকা কিছু দেওয়ার পরে মানে সব কিছু জমা করবো, আমার কন্ট্যাক্ট ফর্ম দিল। তো কন্ট্যাক্ট ফর্ম আমি দেখতে পাই পরে যে আমার বেশি স্যালারি মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা, সৌদির 600 রিয়াল বেসিক স্যালারি, আর 8 ঘন্টা ডিউটি ছিল, কিন্তু 8 ঘন্টা ডিউটি আপনার 2 শিফটি, তা ওটা কন্ট্যাক্ট ফর্মে উল্লেখ করা ছিল না 2 শিফটি ডিউটি। কাজ কি ছিল? কাজ ছিল আপনার মসজিদ মাদ্রাসা ক্লিনার। ওকে। তো এরকম যাই হোক ওই কন্ট্যাক্ট ফর্মে উল্লেখ করা ছিল না যে 2 শিফট ডিউটি, টোটাল 8 ঘন্টা ডিউটি উল্লেখ করা ছিল, আর 600 রিয়াল বেতন ছিল, আর খানা খরচা যাবতীয় টোটাল খরচ ছিল কোম্পানির, এটা উল্লেখ করা ছিল কন্ট্যাক্ট ফর্মে। তো যাই আমি সব কিছু করার পরে আমি চলে যাই বাইরে। তো বাইরে যাওয়ার পরে আমি মনে করেন যে ওখানে তারপরে আমি একটা আমার কাছে ফোন ছিল না, তাই এই যে ফোনের একটা ফোন কিনতেছিলাম, তো এই ফোনটা আমি নিয়ে যাই। তাই এতে ছিল শুধু একটা বাটন ফোন, তাই অ্যান্ড্রয়েড ফোনটা আমি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরেই কী করলাম, আমি প্রথম মাসে ওখানে সৌদি যাওয়ার পরেই প্রথম মাসে আমি 520 টাকা বেতন পাই সৌদিতে, 520 টাকা বেতন পাই। তখন ওয়াইফে কোথায় রেখে গেছেন? ওয়াইফ রেখে গেছে আমাদের সাথে আপনার নিজের বাড়ি না শ্বশুর বাড়ি? না, আমাদের বাড়িতে। তাই যাই হোক আমি ওখানে থেকে 520 টাকা প্রথম মাসে বেতন পাই। প্রথম মাসে 520 টাকা বেতন পাওয়ার পরে তখন আমি কী করলাম, প্রথম মাসে 520 টাকা বেতন আব্বার দিলাম 3,000 টাকা, আর আমার ওয়াইফের জন্য 10,000 টাকা। কি জন্য দিলাম যে আমি তো প্রথম মাসে আসছি বা কিছু, আব্বা 3,000 টাকা দিয়ে হয়তো মিলেট পড়াইয়েন, আর তাছাড়া আর আমি যে আমার ওয়াইফের 10,000 টাকা দিতে আমার আব্বাই জানে না, এটা আমি দিচ্ছিলাম ফোন কিনতে, যে তুই কারণ একটা ফোন কিনে, কারণ ফোন ছাড়া তোর এরকম অডিও কলে তার কথা কওয়া যায় না বা কিছু, ঠিক আছে, আর যখন ইমুর সাথে কথা কই এরকম পোষাইবে না, যদি এখানে ফোন দিলে ডলার দিয়ে ফোন দিতে হয়। তো যাই হোক এটা আমি একটা ফোন কিনে দিই। তো এরকম ফোন কিনে দেওয়ার পর থেকে মনে করেন যে আমি এরকম 520 টাকা বেতনে এরকম আমার বেতন আসলো প্রতি মাস, ওই প্রথম মাসটাই। তো প্রথম মাসে আসার পর থেকে মনে করেন যে ভাই এমন একটা ডিউটি দিল যে 8 ঘন্টা ডিউটি আপনার 2 শিফটি, যেমন সকাল 7টা বাজে আমি যাইতাম, সকাল 7টায় গেলে 10টায় রুমে আইতাম, আর 10টায় রুমে আসলে আবার 1টায় যাইতাম, সন্ধ্যা 6টায় আইতাম, যে বাইরে কাজ করতাম বাস কোনো কিছু এরকম একটা কোনো ছিল না। আর আমার না ওরা আকামা দিল না, 9 মাস পর আমার দিল আকামা, আমি 9 মাস পরে আকামা পাইলাম। তো ওখানে যাওয়ার পরে আমি প্রথম থেকে সবার সাথে প্রথম যাওয়ার পর কিছুদিন যায় যে আমি বাংলাদেশ থেকে মাত্র 50 টাকা নিয়ে গেছিলাম সৌদিতে, সৌদি রিয়াল নিয়ে গেছিলাম। তো আমি 1,000 টাকা এয়ারপোর্ট থেকে বাংলাইছিলাম, ওখানে মনে হয় সৌদি রিয়াল পাইছিলাম কত, সৌদি রিয়াল মনে হয় যে আমি প্রায় 35 টাকা 40 টাকা পাইছিলাম এরকম। তো তারপরে আমি ওখানে যাওয়ার পরে এয়ারপোর্টে আমি তো কথা ভুলে গেছিলাম, এয়ারপোর্টে 2 দিন ছিলাম, আমার 2 দিন এয়ারপোর্টে কেউ রিসিভ করতে হয় নাই, 2 দিন ছিলাম এয়ারপোর্টে বসা, এয়ারপোর্টে কোনো লোক রিসিভ করতে আসে নাই। তো এয়ারপোর্টে রিসিভ করতে না আসার কারণে দেখা গেছে গিয়ে যে এয়ারপোর্ট আমি কি খামু, তো আমি ওখান থেকে 15 টাকা একটা বার্গার কিনে খাই। আর আমার লগে একটা পুরনো লোক ছিল, তার বাড়ি ছিল, তার নাম ছিল জাহাঙ্গীর, তার বাড়ি ছিল কুমিল্লা। তো ওই লোকটা ছিল খুবই মানে চালাক আর কি, ওই লোকটা আরো কয়েক বছর থাকে গেছে সৌদিতে, বাসা যাবতীয় সব কিছু জানে আর কি। তো একটা লোকের সাথে বললো যে এই অবস্থা, আমাদের তো কোম্পানি নিতে আসছে না বাকি সন্তান, তাহলে ওই লোকটা কি করলো, তোমাকে টাকা কিছু নাই, তো ওই লোকটা আমার না 2 প্যাকেট রুটি কিনে দিল আমাদের। তো ওই রুটি মুড়ি আমাদের খাইতে, আমার 2 দিন আমরা খুব এয়ারপোর্ট এরকম সময়গুলো কাটাই বা কিছু। তো একটা হঠাৎ করে আমাদের একটা সময় কোম্পানি গাড়ি আসে, কোম্পানি গাড়ি এসে আমাদের খোঁজ করে। তো খোঁজ করার পর আমরা যাই। তো যাওয়ার পরই মনে করেন ওই লোকটা খুব, ওই লোকের সাথে খুব লাগিয়ে যায়, তো বাসা জানে। তো বাসা জানার পরে তো আমার বলে যে দেখ আমি সরি হয়তো আমি বুঝতে পারি না যে তোর আইসিস বা কিছু বা এরকম, আর তোর আমি আসলে কিন্তু খুঁজতে পাই না, বা সেরকম হয়তো বাহানাগুলো দেখাইতো। তো যাই হোক এরকম করার পর আমি আমার যে প্রজেক্ট ছিল, আমার যে ক্লিনার প্রজেক্ট, বা ওই প্রজেক্টে আমি আমার ডিউটি করা শুরু করে দিই। তো ডিউটি করা শুরু করার পরই মনে করেন দেখা গেছে গিয়ে যে প্রথম মাসে 520 টাকা বেতনটা পাওয়ার পরে তখন তো আমার ছিল যে এই 10,000 টাকা দিয়া 13,000 টাকা বেশি ছিল, সেদিন আমি কী করবো, আমি 5 লাখ টাকা দিয়ে কি আমি আমার সুদের টাকাগুলো দিমু, না আমি আমার ওয়াইফের চালামু, না আমি আমার ফ্যামিলিদের দিমু, তাহলে এই তখন আমি কী করবো। বাস তখন আমি ওখানে তো যাওয়ার পর থেকে যে কান্দা শুরু হয়, পুরো টিচার 4-5 মাস শুধু আমি কানতেই থেকে ও জায়গায়, যে এত টাকা দিয়ে কী করবো, কোনটা দিয়ে কী করবো, বাস আমি কীভাবে ইনকাম করবো বা কীরকম, বাস ওরকম কোনো লাইন গেটও ছিল না। বাস যেহেতু আমি নতুন, তখন একটা লোকের সাথে দেয় আমার পরিচয়, ও আমাদের কোম্পানির লোকই, বাস ও আমি 1 বয়স, ও আমার সাথে 2-1 বছর ছোট হইতে পারে, নাম বাড়ি ছিল পাবনা। তখন আমার বলে যে সুমন ধৈর্য ধরো বা কিছু, আর তাছাড়া দেখো আমি তো তোমাদের মতো, বা আমাদের এই কোম্পানিটা ছিল প্রজেক্টটা ছিল নতুন ক্লিনার প্রজেক্ট, টোটাল আমাদের এই প্রজেক্টটাই মনে করেন আমরা অবশ্যই যাই হোক এরকম মনে করেন যে টাকা পয়সা যাবতীয় কিরকম দেখা গেছে গিয়ে যে এরকম কি তাই ইনকাম করা শুরু করলাম। আর আমি 9 মাস আকামা ছাড়া শুধু বাইরে চললাম সৌদিতে, কারণ কিরকম বাইরে চললাম যে আকামা পাইতে 9 মাস আকামা দিতে শুধু বাইরে চলতাম, বিভিন্ন রকম কাজ করতাম, কিন্তু ওই জায়গা থেকে আমার টার্গেট ছিল যে আমি ভাষা শিখবো, কারণ ভাষা হয়েছে মেইন, কারণ ভাষা হ্যাঁ আমি কারণ ভাষা হয়েছে মেইন, বা ভাষা না শিখতে পারলে কিছু করা যাবে না বা কিছু। তখন এরকম কি করতাম, আমি যখন একটা ডিউটি করতাম, বাংলাদেশি ফোরম্যান ছিল আমার, তখন আমি বাংলাদেশি ফোরম্যান ছাড়ার পর আমাদের কোম্পানি সৌদি ফোরম্যানও ছিল, তখন আমি কি করলাম আমাদের বাংলাদেশি ফোরম্যান সাইডে আমি সৌদি ফোরম্যান সাথে ডিউটি করা শুরু করলাম। তো করার পর থেকে ওই জায়গায় আমাদের ভাষাগুলো শিখে নিলাম, সব সৌদির ভাষা, আরবি ভাষাগুলো। হ্যাঁ আরবিগুলো ভাষাগুলো শেখার পরই মনে করেন যে শুরু করলাম আমি বাইরে ইনকাম কীরকম, যেমন আমার খুবই কষ্ট করি এখন সৌদিতে আমি 8 ঘন্টা ডিউটিতে, যে 8 ঘন্টা ডিউটি কোম্পানি দেওয়ার পরে যে যেটু ফাঁক পাইতাম ওই ফাঁকে আমি টাইমগুলো বাইরে দিতাম। তো বাইরে দেওয়ার পরে মানে আমি বাইরে থেকে ইনকাম করতাম যেহেতু টোটাল প্রতি মাসেই আমার মনে করেন যে আমার বেশি সেলাই মিলেই প্রায় সৌদির 1500
রিয়াল প্রায় 2,000 রিয়াল হয়ে যেত সৌদির। বাংলা টাকায় কয় টাকা? বাংলা টাকা প্রায় নিত 50,000 টাকা মতো। এই টাকা কি করতেন? হ্যাঁ, এই টাকা মনে করেন আমি আমার ফ্যামিলিতে অর্ধা দিতাম, অর্ধা আমার ওয়াইফের দিতাম। অর্ধেক ওয়াইফে দিতেন? হ্যাঁ, অর্ধা ওয়াইফের দিতাম, আচ্ছা, আর অর্ধা তারপর? আমার ফ্যামিলিতে দিতাম। আপনার ওয়াইফ লেখাপড়া করতো ওই সময়? হ্যাঁ, ওই সময় ও বি অনার্স করতো। আপনি লেখাপড়া করছেন ক্লাস 3 পর্যন্ত? আমি ক্লাস 3 আর ওই সময় ও বিএ অনার্স পড়তেছে? বি অনার্স। তাই যেহেতু আমার ফ্যামিলি শুধু হাজারবার বলতো যে ওই লেখাপড়া করাস না বা কিছু হ্যান থাকবে না বা হ্যান, কিন্তু বাস আমার বিশ্বাস ছিল তার প্রতি। তাই আমি এতটাই বিশ্বাস করতাম যে খুবই আমি তার বিশ্বাস করতাম। আর সব দিকে মানে কোনো সময় যদি আমার বলতো অন্য কেউ যে না এই কাজটাও করছে, বাস আমার কোনো বিশ্বাস হইতো না, সেটা এরকম বিশ্বাস করতাম। এরকম করে সৌদি আমি ওখানে খুব কষ্ট করি। তো কষ্ট করার শেষ দেখা গেছে কি যে প্রতি মাসে যে টাকা হয় সেই টাকাটা আমি অর্ধ করে দিতাম, অর্ধ আমি। কিন্তু ওখানে এতটা এরকম কষ্টগুলো করি যে কষ্টগুলো আমি বলে আমার চোখের পানি পড়বে। তো ওখানে আমি 3 বছর আমি এরকম থাকি সৌদিতে। 3 বছর থাকার পরে মনে করেন যে একটা সময় দেখা গেছে কি যে কিছুদিন আমি ধরা খাওয়ার কিছুদিন আগে আর কি, তো কিছুদিন ধরা খাওয়ার কিছুদিন আগে আমি বললো কি যে তুমি যে ইমুডো চালাও না, তোমার ইমুডো দাও আমি হ্যাক করে চালাই, আমার বললো। তো আমি বললাম যে তুমি আমার ইমুডো হ্যাক করবা কেন? কইছে কি তোমার কি কোনো সমস্যা? আমি কিছু না, আমার ইমুডো আমার ওয়াইফ হ্যাক করতে আমার কোনো সমস্যা নেই, আমার ফোন দিবে কোনো বাইবে ফোন দিবে, কোনো মেয়ে তোমার ফোন দিবে না, ঠিক আছে? তো আমি করলাম আমার ইমুডো হ্যাক করলো। তাই আমার ইমুডো হ্যাক করার পরেই আমার ইমুডো প্রায় হ্যাক করে চালাইতে আছে, আমি কার সাথে কথা কই যাবতীয়, কার কাছে টাকা পাঠাই, টোটাল আমার ফ্যামিলি যাবে সব কিছু জানতে পারে বিষয়টা জানতে পারে। তো এই লাগে যেহেতু আমার ইমুডো হ্যাক কিন্তু আমার বন্ধু বান্ধব ফোন দিত, কিন্তু ফোনগুলো আমার ইমুডো আমার বন্ধ থাকতো, আমি বাইরে কাজ করতাম, আমার মোবাইল আমি রুমে রেখে দিতাম, কারণ আমি সাথে ওখানে বিভিন্ন কাজ করতাম। এই জন্য আমি ফোনটা আমি রুমে রেখে দিতাম, কারণ পানি বিভিন্ন কাজগুলো করতাম, নিতাম না, ফোনটা রুমে রেখে দিতাম। আমি ইমুডো বন্ধ পাইতাম, তখন এই ফোনগুলো আমার ওয়াইফের কাছে যাইতো, তো আমার ফ্রেন্ডগুলো তারা ফোন দিত। তো এরকম সময় গিয়া যে একটা সময় ওদিনকে ছিল ন্যাশনাল ডে, খুবই আমার নসিবটা খারাপ। তো ওদিনকে আমার রুম পার্টনার ছিল আমার 3 জন। আমার রুম পার্টনার ছিল রাশিদুল, একটা ছিল খাইরুল, 3 জন রুম পার্টনার ছিলাম। তো আমার 3 জনই শুধু কোম্পানি ডিউটির বাইরে ইনকাম করতাম। তো আমার 3 জন বাগযোগ করিয়া আমরা রুমে আমাদের কোম্পানিতে খানাগুলো আমি খাইতে পারতাম না, খুবই খারাপ খানা ছিল, সিকিউরিটি করতো। তো এরকম করতে করতে মনে করেন জায়গা আছে গিয়া যে বাইরে একদিন ন্যাশনালে ছিল, আমরা কি করলাম ওদিনকে কোম্পানি ডিউটি ছিল, কিন্তু কোম্পানিতে আমরা যাই নাই, কারণ ওভার টাইম, কারণ 2 ঘন্টা ওভার টাইম কেউ করতো না বা কিছু, সেখানে বাইরে ইনকাম করতো সবাই। তো যাই হোক আমরা ডিউটি যাই না, তাহলে ওইদিনকে আমি বললাম খাইরুলের যে আরে আমার ওই সাথে সবসময় ফোনে কথা বলতাম, 24 ঘন্টার সাথে ফোনে কথা হইতো, ওই দিনকে আমি এর সাথে ফোনে কথা বলার সে এক সময় বললো কি যে এখন তো আসলে নামাজ পড়ুম বা এখন বৃষ্টি হয়তো কথা বলতে পারবো না, ঠিক আছে তাহলে একটা কাজ করো, যদি ভালো থাকো সকালে আল্লাহ সকাল কত হইবে, আমার সাথে কথাটা কইলো। তো কথাটা করার পরে আমি বললাম তো ঠিক আছে। তো এই কথা শেষে আমি বললাম, আমি খাইরুল আবার বললাম যে রুম পার্টনার খাইরুল আসলে তো হয়তো রুমে আসলে পাক করি, কি পাক করুম? তখন বলো কিছু তো এটা পাতা করি তুই পাক কর। তাহলে আমি কি করলাম পাতা করে পাক করতে বই। তো পাক করতে বলার পরে পাতা করে পাক শেষ হয়ে যায়, কতক্ষণ পর দেখি খাইরুল রুমে নাই, ও চলে গেছে বাইরে কাজের জন্য চলে গেছে। আর রাশিদুল আমার ছিল, রাশিদুল বাড়ি ছিল কুষ্টিয়া। তো ও দেখলাম ওর জিজ্ঞাসা রাশিদুল বাইরে যাবি কাজের জন্য, ওকে সময় কাজে তুলে আমি ডাইকে নিয়ে যাম সাথে করিয়া। আর ও টাস খেলাই, তো ওকে ঠিক আছে তুই পাক করে আমি টাস খেলাই, তোর পাকশা করে 2 একসাথে যাবো। যাই হোক আমি পাকশা করা শেষে ও টাস মাস খেলাইলো। পরে কি করলাম আমি রুম থেকে খাইতে 2 দিন একসাথে আমার বাইরেই গেলাম, আর খাইও লাগে গেছে টোটাল 3 জন। তো যাওয়ার পরে ওই দিনকে মনে করেন যে কাজের জন্য যেহেতু আমি বাইরে মানে এমন খুব কষ্টগুলো করতাম, যেহেতু আমি ভিক্ষা করে ওইরকম দাঁড়াইতো কাজের জন্য বাইরে, সেম এরকম দাঁড়াইতো তো কাজের জন্য। তো কাজের সেম এরকম দাঁড়াবার পরে মনে দেখা গেছে কি যে একটা গাড়ি এলে তো ওরা ভাষা কইতে পারতাম, আমি ভাষা কইতে পারতাম, হ্যাঁ যে তুই কি কাম করাবি, বাস ক ঘন্টা করাবি, কয় টাকা দিবি, ঠিক আছে, বাস এরকম আমি কন্ট্যাক্ট করতে পারতাম। তো যাই হোক আমি আরবি ভাষাগুলো সব পারি। তো কন্ট্যাক্ট করার পরে ওকে করতো কি যে আপনি কই যে 2 ঘন্টা কাম করাম, 2 ঘন্টা ধরে আমি 30 টাকা দেবো, ঠিক আছে যাবি কিনা, বাস এই কাজ করামো, কিছু রুম তারতিব করামো, সামানটা মানে জায়গায় 2 টাকা ছড়ামো বা কিছু এরকম বলতো। তো আমি যাইতাম। তো এরকম কত ওই দিনকে ন্যাশনালে ছিল, ওই দিন কি মনে করেন যে হঠাৎ করে রুমে একটা রোডে বেশি লোক ছিল না, রোডে কিন্তু গাড়িও ছিল না, ঠিক আছে। হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসে কোত্থেকে জানো আপনি, পুলিশের গাড়ি ছিল আপনি একটা মাইক্রোবাস তো, আর কোনো পুলিশের কোনো স্টিকার ছিল না, বোঝা যায় কিন্তু পুলিশের গাড়ি না কিছু, ঠিক আছে। তো যাই হোক পুলিশের গাড়ি আসার পরেই আপনার ওই এক রোড থেকে আমাদের ক্যাম্পের অন্য একটা কোম্পানি গাড়ি আসতে আছে। তাই আসার পরে আমাদের বললো কি আমি রাশিদুল কি করলাম, 2 জনে এতটাই ক্লোজ ছিলাম, মানে আধবান দুজনে রোডের পাশে আটতে আসি। আটার ওই অন্য একটা কোম্পানি গাড়িতে আমাদের গ্লাস খুলে বলে গেল কি মাত্র 1 সেকেন্ডের মধ্যে যে তোরা দৌড়ে পুলিশ আসছে, হ্যাঁ। এখন রাশিদুল কোথায় সময় চল পুলিশ আইছে, আমি কই কোথেকে পুলিশ আইছে, লকডাউনের সময় বা কিছু বা রাস্তার কোনো গাড়ি নেই, পুলিশ কোথেকে, পুলিশে কি করবে, তখন কই না সময় চল পুলিশ আইতেও পারে। তো যাই হোক আর ওই পুলিশের আমাদের সামনে একটা গাড়ি কিছুক্ষণ আগে একটা ব্রেক করছে, আমাদের সামনে কিছুটা গাড়িটা আগে ব্রেক করছে। তো ব্রেক করার আমাদের সামনে কিছু লোক ছিল, ওর সাথে কথা কইতে আছে। তো কথা কইতে তারপরে আমি তো বুঝতে পারি যে পুলিশের গাড়ি বা কিছু, ঠিক আছে, কারণ ওই যে পুলিশের গাড়ি ড্রাইভিং করছে না, ও ফলো করে রাখছে আমাদের দুজনারে, জোরা কই যাইবে বা কিছু, ঠিক আছে। তো দেখ এটা করার পর আমি রাশিদুল কি করলাম একটু রিল্যাক্সে মনে করেন 2 হাত পাত দিয়ে আটতে রোডের ওভার সাইডে গেলাম। তো ওভার সাইডে যাওয়ার পরে পুলিশটা কি করছে ফলো করে রাখছে আমাদের, ফলো করে রাখি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে গাড়িটা ঘুরে টান দিয়েই এটা ইশারা ছিল, সেটা অমান্য করে গিয়ে আমাদের সামনে ব্রেক করছে। তো ব্রেক করে আমার আরবি জিগাইলো যে তোরা কই যাবি বা কে আইছিস রোডে, হ্যাঁ। তখন আমি কইলাম যে দেখ যে আমি গরিব বা মিসকিন, হ্যাঁ আরবি ভাষা মিসকিন। তখন কইতেছে গিয়ে যে তাহলে মিসকিন তো রোড রোডে নামছিস লকডাউনের ভিতরে বা কিছু, ঠিক আছে, আর তুই জানিস বাইরে কাম নিষেধ, তোর কোম্পানি যদি কোম্পানি কাজের জন্য তুই বাড়ি কাজ কে করবি,
ঠিক আছে, এটা ছিল ওর কথা। তখন আমি বললাম যে তাহলে আমি কি করতে পারি বা কিছু হ্যান ত্যান, তাহলে আমি তুই কে আইছিলি? তখন আমি বলছিলাম যে না আমি কাজে তো নাই না, আমি এই মসজিদে ওয়াশরুমে যাবো, এই জন্য আসছিলাম। তখন ওকে যে আমি তোরা দেখছি তুই এখানে কাজের জন্য বসা ছিলি, তাহলে তুই জানো আমি তো তাকে ওয়াশরুমে যাবি? এটা করার পরে কি করলো, কয় যে আকামা দে। দেখো আকামা দিলাম, আঁকা দেওয়ার পর কইতেছে গাড়ি ডালা খুলছে, গাড়িতে ওঠ। তো যাই হোক, গাড়ি ডালা খোলার পর দেখি যে আমাদের রোডে যত লোকগুলো ছিল, আগে যে লোকগুলো আসছে, মানে আমাদের রুম পাটা খালি আগে আসছে, সবাই দৌড়ে নিয়ে আসছে। তো ওই গাড়িটার মধ্যে মোটাল আমাদের 15 জন আমাদের লোক এই তো মানে ধরতো গাড়িটার ভিতরে। তো আমাদের দুজন থেকে কমপ্লিট করছে 15 জন আর কি, তো এরকম ছিল। তো এর মধ্যে এই খাইরুল যাবতীয় সব কিছু আমার ফ্রেন্ড বা আমাদের ক্যাম্পের সব লোকগুলো গাড়ির ভিতরে। তখন তো বাস কিছু করার নাই, কান্দাকারি করা ছাড়া বা কিছু। তার সময় দেখা গেছে কি এরকম করতে করতে আমাদের কি করলো, খুবই করলাম, রিকোয়েস্ট করলাম, না ছাড়লো না। ওর কথা ছিল যে না এই সরকার থেকে করা, আর তার বাংলাদেশ ছাড়া কোনো পথ ছিল না, তো এটা বাংলাদেশ দায়িত্ব হইবে। তো এরকম করার সময় দেখা গেছে কি আছে, চলে আমাদের নিয়ে যায় থানায়। তো থানা নেওয়ার পরে দেখা গেছে কি আছে 3 দিন আপনি কি করতো যে কোনো টেস্ট করাইলো। তো কোনো টেস্ট করার পরে আমাদের কোনো সার্টিফিকেট ভালো আসলো। তো ভালো আসার পরে আমাদের ওই সময় আমাদের থানায় নিয়ে গেল। তো থানায় নিয়ে 3 দিন রাখলো। আমাদের ধরছিল বুধবার দিন ধরছে। তো বুধবার ধরে থানা 3 দিন রাখছে, শুক্রবার দিন তো রাখছে থানায়। তো রাখার পরে 3 দিনে কোনো খানা দিত না, কোনো খাওয়ান নাই। হ্যাঁ, 3 দিনে কোনো খানা দিত না। তো আমি বাসা আমি খুব কইতাম যে তাহলে তুই 3 দিন খানা দিস না, তাহলে মানুষ খাইবে কি? তখন কইতেছে গিয়ে যে খানা কি আমার টাকা দিয়ে দেবো, পুলিশ কইতে আছে। আচ্ছা, তারপর দেখা গেছে গিয়ে যে সৌদি আরব থেকে আমি ধরা খাইয়ে পরে মানে জেল মেল খাড়া শেষে আমি আপনি ওই রিয়াদে আপনি প্রায় টোটাল 1.5 মাস জেল খাড়ি। তো 1.5 মাস জেল খাড়া শেষে তো আমার ইমু হ্যাক করছে। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল শাইন, আমি তো বললামই যে তোর বাড়ি ছিল পাবনা। তো ওই শাইন আমার ফোন দিত। তো শাইন ফোন দেওয়ার পরে ফোনগুলো ওর কাছে যাইতো। তোর কাছে যাওয়ার পর থেকেই ও মানে আগে থেকেই যেমন এর আমি টাকা পয়সা যাবতীয় যাওয়া সব কিছু দেওয়ার পর থেকে মানে আমার এর মানে এটা মন ছিল অন্য রকমের। ঠিক আছে, যে না আমার এটা টার্গেট ছিল কি যে আমি না অবশ্যই সুমন বাংলাদেশে আসলে আমি সুমনকে থাকবো না বা কিছু, আমি টাকা যাতে লেখাপড়া করুন যাবতীয় সব কিছু করবো, কিন্তু একটা সময় গিয়ে ওটা আমি জিগামো না বা কিছু সময় আমি সাইডে দেবো বা সেটা ছিল ভিতরে প্ল্যান ছিল। এটা করার পরে আমি মনে করলাম যে ওখানে খুবই কষ্ট করি, যেমন 1.5 মাস জেল খাটি, 1.5 মাস 3 দিন সাথে পর খাওয়ান দিত, জেলখানা খুবই কষ্ট ছিল, উকুন ছিল, খুবই কষ্ট ওখানে। তো যাই হোক একটা সময় গিয়ে এলো যে এর আমি ফোন করি। তো ফোন করার পরেই জেলে বইয়া জেলখানা টাকা আর রাখার আগে আমি করছিলাম, আমার বোন আমাকে 70,000 টাকা পাইতো। তো 70,000 টাকা পাওয়ার পরে আমি কি করলাম, বোনের কাছে 70,000 টাকা, আমার বোনে বলে সুমন আমার তো গলা অপারেশন হবো, তা তুই আমার কিছু টাকা দে। তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে অল্প কিছু টাকা আমি বেতনও পাইছি, তাহলে আমি অল্প কিছু টাকা যদি থাকে জমাই আমি বাইরে থেকে ইনকাম করতে আমি কিছু তোর আমি প্রায় 70,000 টাকা আমি 30,000 টাকা আমি তোর দিয়ে দেবো, আর বাদ বাকি 50,000 টাকা আমি তোর পরে দেবো। তো দেওয়ার পরে আমি যে টাকা যাই জমাই টাকাগুলো সব রুমে রাখি, টোটাল আমি 1170 রিয়াল সৌদির রুমে রাখি। হ্যাঁ, আর আমার রুমে যত সামান টামান ছিল, মোবাইল সব কিছু আমি রুমে ছিল, শুধু আমি একটা সিরে পেনে আমি যেরকম বাইরে ইনকাম করতাম ওই রকম ধরা খাই এরকম দিলে থাই। তো তারপরে কি করলাম, আমার একটা ছিল ফোরম্যান্সে যার নাম ডিউটি করতাম, ফারুক ভাই তার নাম, তার আমি ফোন দিলাম যে ফারুক ভাই আমি তো হয়তো বাংলাদেশে যাবো বা কিছু, আর এই সামান টামান রুমে আসলে আমি তো পাবো না, তাহলে দেখা গেছে গিয়ে যে আমি একটা কাজ করি না, আমি আমার লকারের ভিতরে টাকা রাখি 70 রিয়াল টাকা, ঠিক আছে, আর আমার একটা মোবাইল কিনছিলাম অল্প কদিন 3 দিনে একটা মোবাইল কিনছিলাম না, এই মোবাইলটা। তখন ফারুক ভাই কইছে গিয়ে সুমন একটা তোমার ওয়াইফের নাম কি সোনিয়া? আমি কইছি আপনি ছিলেন কিভাবে? তোমার ওয়াইফ কি তোমার ইমো হ্যাক করছিল? আমি কই তাহলে তোমার ওয়াইফের সাথে আমার লাগে মেসেজ সেটিং কথা হয়েছে। হ্যাঁ, তো তোমার ওয়াইফ জিজ্ঞাসা করছে যে সুমন কই আছে বা হ্যান ত্যান, আর সুমন রুমে কি রাখছে না রাখছে। তখন আমি বললাম যে সুমন রুমে টাকা গিয়েছে 1170 রিয়াল, বা টাকাটাই পাইবে আর অন্য কিছু পাইবে না, ঠিক আছে। তখন বলো টাকাটা আমার কাছে পাঠান, তোমার অভিজ্ঞতা কইছে। তখন আমি বললাম যে ফারুক ভাই এটা কাজ করেন, আমার তো জেলখানা চলতে খুব কষ্ট, তাহলে জেলখানা কাজ করে মাত্র 3 টাকা ছিল, আপনি আমার 200 করেন, 200 টাকা জেলখানা বিকাশে পাঠান, আর বাদ বাকি টাকাটা আপনার কাছে রাখেন, কারণ আমার ফ্যামিলি এতটাই গরিব ছিল যে আমি যে এয়ারপোর্ট থেকে যে আমার নিতে আইবে এই টাকাটা ওর কাছে নাই, বা সেই আমি একটু কিছু মিত্ররা বলছিলাম। যাই বলাটার পর মনে করেন দেখা গেছে গিয়া ফারুক ভাই কি বললো আমার এই 200 টাকা জেলখানা পাঠাই দিল। তো জেলখানা পাঠাই দেওয়ার পরে আমি শুধু ওই জেলখান থেকে শুধু 200 টাকা দিয়ে ফোনে কথা কইতাম। তো ফোনে 200 টাকা থেকে তোমাদের ফোন করলে আপনি প্রায় 5 টাকা লাগিয়ে যাইতো বাংলাদেশে ফোন করলেই, কারণ একটা জেলখানাটা ব্যবসা ছিল, যারা কাছে মোবাইল ছিল কাছ থেকে। তো এরকম 200 টাকা কতদিন কথা কওয়া যায়। তাই একটা সময় ফারুক বলে ফোন দিয়ে করলাম যে পরে আমার ওয়েবসাইটে আমি সঙ্গে যোগাযোগ করতাম। তো কবার তোমার খালি একটা জিনিস বলতো, তুমি বাংলাদেশে কবে আসবা, বাস তোমার বাংলাদেশ কবে পাঠাইবে, শুধু এই কথাই ছিল। আমি যদি বিকেলে তুমি ভালো আছো কিনা, খাইছো কিনা, বা এই কথা উত্তর দিত না, বলতো তুমি বাংলাদেশে কবে আবা, বাস তোমার কবে পাঠাইবে, বাস এই কথাগুলো যদি জান। তখন আমি বললাম যে কবে পাঠাই তা তো আমি জানি না, ঠিক আছে, বাস আল্লাহ জানে, বাস নসিবে কবে বাংলাদেশ দেখবো বা কিছু, ঠিক আছে, বা এরকম কিছু বলতাম। আর এখন খুবই আমি কষ্ট করতাম। তো একটা সময় আমি জেলখানাতে তো কান্দাকাটি করতাম, বাস ওই দিনকে যেদিনকে আমি টিকিটটা পাই, বাস ওই দিনকে আমি বেশি কান্দাকাটি করি। কিন্তু কিরকম যেদিনকে আমি বুঝতে পারি যে আমার মনেই বলছে যে না ওজন একটা কিছু করছে, এরকম কিছু আমার মন থেকে আমার একটা কষ্ট লাগতেছে বেশি। কারণ খারুল কি করে আমার খুব বুঝাইলো যে সুমন কি হয়েছে না হয়েছে বা এরকম কে কান্দা করেছি। আমি বললাম যে ভাই সত্য কথা তোর আমি বলি যে না ওটা কিছু করছে, বাস এরকম কিছু, বাস আমার কেমন মন থেকে কইতে আছে। দেখো এই সময় ওই দিনকে কি করলাম, আমি টিকিট পেলাম। তো টিকিট পেলাম দুপুর 2টার সময়, দুপুর 2টার সময় টিকিট পেলাম। আমার 440 জন বাংলাদেশে আমার টিকিট পেয়েছি জেলখানা থেকে। তো ওর মধ্যে আমার টিকিটটাও ছিল। তো আমি কি করলাম, আমার একটা লোক ছিল, নাম ছিল শামীম ভাই। শামীম ভাই বললাম বিষয় শামীম ভাই আমি তো টিকিটটা পাইছি, তো আমি আমার একটু ওয়াইফে জানাইতে পারি বা আমি একটা ফ্যামিলি জানাই, কারণ আমার মায়েরা খুব টেনশন, আমার আব্বা পুরো কান্দাকারি করে। তখন কিন্তু জেলখানায় ছিলাম। তখন কি করলো যে আমি টিকিটে পাইছি মতো আমি আমার মায়ের 1 মিনিট ফোন দিলাম যে মা
আমি তো টিকিটটা পাইছি, আমি বাংলাদেশ আইতেছি বা কিছু, ঠিক আছে। আর আমি আমার ওয়াইফের ফোন দিতে পারি না, কারণ ফোন টাকা ছিল না। কারণ আমি জানি যে তো অবশ্যই আমার জানাই আমার ওয়াইফের যে সুমন আইতেছে বা কিছু, তো খুশি হইবে বা কিছু, ঠিক আছে, শুনলে বা কিছু। তাই হোক, এটা আমার মায়, আমি কথা বলার টিকিটটা পাই। তো টিকিটটা পাওয়ার শেষে কি করলো যে আরেকটা কথা আমি হয়তো ভুলে গেছিলাম, টাকাটা কাছে ছিল, ফারুক ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে টাকাটা নিয়ে নেয় আমার ওয়াইফে, যে সুমনের টাকাটা আমার দিয়ে দেন, ঠিক আছে। তো ফারুক ভাই কি করে, বলে যে ঠিক আছে, আমি সুমনের কাছে জিজ্ঞাসা করে লই দেয় যে সুমন তোমার টাকা কি আমার ওয়াইফে দিমু কিনা বা কিছু। তখন এর লাগে আমার কিছু কথা হলো, বলে যে ঠিক আছে ফারুক বলছে টাকাটা অবশ্যই আমি আনি, কারণ একটা সময় দেখা গেছে যে রাত 2-3 বাজে তোমার ফ্লাইট করে দিবে, ঠিক আছে। তখন দেখা গেছে ফারুক ভাই ডিউটি থাকবে, রুমে থাকবে, এখন ঠিক নাই, তখন তুমি টাকা পাবা কেমনে। তাছাড়া কাজ করো, টাকা আমার কাছে ফারুক ভাই পাঠাইতে কও, তুমি আর টাকা আমার কাছ থেকে নিও। হ্যাঁ, তখন আমি বললাম যে ফারুক ভাই ঠিক আছে, আমার ওয়াইফের টাকা চাইতেছিলাম, আমার ওয়াইফে টাকা দিয়ে দেন। তো কি করলো, ফারুক ভাই টাকাটা ওয়াইফের আমার ওয়াইফের দিয়ে দিল। তবে দিয়ে আমার ফোন দিল, সুমন তোমার ওয়াইফের টাকাটা দিয়ে দিয়েছে, তোমার ওয়াইফের টাকাটা বুঝতেও পাইছে, সবকিছু প্রমাণ আমার কাছে আছে, এমনকি আমি কোম্পানির দিয়ে দেখাইছি যে সুমন টাকা আমি খেয়ে সুমন টাকা বাংলাদেশে পাঠাইছি, এটা বলছে ফারুক ভাই, ডকুমেন্টগুলো ফারুক ভাই আমার দিছে। তো যাই দেওয়াটার পরে আমি এর একটা দিন বললাম যে এতদিন জেলখানায় ছিলাম, বাস একটা মিনিট আমার ফোন করতে পারতাম, আমি তো এতদিন জেলখানায়। তখন বলে আমার কাছে টাকা নাই। আমি কিছু টাকা নাই, তাহলে কালকে তো তুমি বাংলাদেশ 18,000 মতো টাকা পাইলা, তো এটা তুমি কি করলা। ফারুক ভাই দিল, কইতেছে গিয়ে কি যে হে টাকা আমি করেছি, সব টাকা উড়িয়ে এলাইছি, বিকাশে ব্যালেন্সে রাখি নাই। তখন আমি বলছি কি বিকাশে ব্যালেন্সে কে রাখো না, একটা সময় আমার কোন সময় আমি বাংলাদেশে আসি, তখন তুমি আবার বাজারে যাবো, তুমি আবার কি বিকাশ করবো, তাহলে তোমার ব্যালেন্স থাকে তুমি ট্রান্সফার করতে পারো টাকাগুলো। তখন কইছি না, আমি কোনো টাকা রাখি নাই, এমনকি আমার সব টাকাগুলো আমি তুলে এলাইছি। ভালো কথা, তুলে এলাইছি, আমি কিছু বলিও নাই। আমি টিকিটটা পাওয়ার পরেই মারিয়া ফোন টোন দিয়ে বলার পরে আমি বাংলাদেশে আসি। তো বাংলাদেশে আসার পরই মনে করেন বাংলাদেশে আমি 3:45 আমি বাংলাদেশে আসি। 3:45 বাংলাদেশে আসার পরই আমি এয়ারপোর্ট নামে সেনাবাহিনী ফোন থেকে ফোন করি। হ্যাঁ, তখন কই যাচ্ছে কি তুই বাংলাদেশে আইসিস, তুই বাংলাদেশে আইসিস, আমি তো মনে করি তুই মরছিস, তুই মরিস না। আমার ওয়াইফ কইতেছে ফার্স্ট ডায়লগ ছিল এটা? হ্যাঁ, ফার্স্ট ডায়লগ ছিল। কত বছর পর বাংলাদেশে আসলেন? 3 বছর পরে। 3 বছর পর এসে এই পাইলেন তুই মরছিস কি মরছ নাই? তুই বাংলাদেশে আছিস, তুই মরিস না, তুই মরছিস। তখন আমি বললাম যে হঠাৎ করে কথা কে ওই এরকম কথা কে কো বা কিছু। তখন কই যে তুই জানিস না এটা শিক্ষিত মেয়ের রুচি কি, এটা শিক্ষিত পোলা। আমি অবশ্যই এটা শিক্ষিত মেয়ের, এটা শিক্ষিত রুচি অবশ্যই হইতে পারে, কিন্তু এগুলো তোমার কে বানাইছে, আমি বানাইছি, নিজে না খাইও আমি বানাইছি তোমার, ঠিক আছে। তাহলে তুমি কে কও, কে কও, কে কই বুঝতে চাইছিস না, 6-7 বছর তোর ফ্যামিলি মানে নাই, আমার মানে নাই, তাহলে আমি কি তোর সে কোনো অযোগ্য ছিলাম, তাহলে তোর ফ্যামিলি কে মানলো না, ঠিক আছে। তখন আমি বিষয় বলছিলাম যে তুমি যে আমার সাথে আসছিলা, তোমার ফ্যামিলি আমার মানছিল না, আর আমার ফ্যামিলি নাও মানবো, আমি তো আসি, কারণ তোমার ফ্যামিলি কথা এমন কে লাগবে, তোমার ফ্যামিলি, এই বিষয়ে আমার ফ্যামিলি লাগবে, ফ্যামিলির সাথে তোর সাথে থাকা যায় না বা কিছু। আর আল্লাহ দিন যে সময় আমার শেষ হয়ে গেল, আর আমি আমার বাড়িতে বিষয়টা জানাইলাম বা কিছু, মানে শুধু একটা কথাই বলে যে বিষয়টা আমি তোমার আগেও কইছি, বাস আমার কথা বিশেষ করো নাই, ঠিক আছে। তাহলে এখন আমার কি করার আছে, ঠিক আছে, আমরা এমনকি সবকিছু না করছি, বাস আমার কথাগুলো হনো নাই, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারছো, বাস আমরা কি করুম, এটা হলো আমার ফ্যামিলির কথা। যাই হোক, আমি কি করলাম, এরকম করতে করতে একটা সময় আসি বাংলাতে, আপনার ওই যে কোয়ারেন্টাইনের শেষে আমি কি করলাম, বাড়িতে আসি। তো বাড়িতে এসে আমার ফ্যামিলিকে আমার আব্বা কি বললো যে দেখ তোরে, আর ওই সময় আমার সাথে দেখা করতে যায় আমার আপনার এই সেনাবাহিনী কোয়ারেন্টাইন, আমার ফ্যামিলি সবাই। তো দেখা করতে যাওয়ার পরে মানে আমি না বাস কার কাছে কি কৈফত আমি বলতে পারি না যে আমি ওরা খাই আসছি বা কিছু, বাস আমি এতটাই কষ্ট করি, ঠিক আছে। পড়ার সময় দেখা গেছে গিয়ে যে আমি কি না সেদিক তাকাই না, বাস না খাই শুধু কানতে আসি যে আমি কি ভুলটা করলাম। ঠিক আছে, বছর পরে আসছেন, কয় টাকা নিয়ে আসছেন? আমি আমার কাছে টাকা না, 0 পয়সা। কত বছর ছিলেন দেশে? 3 বছর। এটা একবারও আসেন নাই? 3 বছর একবার আসি নাই। কত টাকা কামাইছেন 3 বছরে? 3 বছর আমি 9 লাখ টাকা মতো ইনকাম করছি। এই সব কি বউরে দিয়েছেন আর পরিবারে দিয়েছেন? হ্যাঁ, পরিবারেও দিছি, এমনকি আমার ওয়াইফেরও দিছি। আচ্ছা, তারপর আমার এই কথাটা বলার পরেই আমি তখন কি করলাম, আমি আবার সবাই দেখা করি, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে কি করলো, আমার আব্বাই আমার 4,000 টাকা দেয়। হ্যাঁ, ওই সেনাবাহিনী কোয়ারেন্টাইনে বসে, যে সময় তুই টাকা দিয়ে মার্কেট করে বাড়িতে আইস। তখন আমি বলছি না, আমার কাছে টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। মানে বলছি টাকা কই পাবি, কারণ ওই যে আমি আগে আমার ওয়াইফের আমি 18,000 টাকা দিয়ে রাখছি, বা আমি অবশ্যই টাকাটা পাবো, সেই টেনশন আমার ছিল। টাকাটা কিছু কন্ট্যাক্ট করেছিল যে ওখান থেকে তুমি কিছু টাকা দিও। তখন বলছে ঠিক আছে, তোমার আব্বাই সামনে এবার আনতে যাইবে, আমি তোমার 10,000 টাকা পাঠান, তুমি মার্কেট করে বাড়িতে আইও, এটা ছিল ওর কথা। যাই হোক, আমি টাকা আসা বসেছি, আব্বার টাকা আমি নিলাম, তারপর আমি খুব জোর করে কয়েকবার টাকা দিল, তারপরে টাকাটা আমি নিয়েছি। তো নেওয়ার পরেই মনে করেন যে তো এর সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, আমার ফোন টোন সব কিছু ব্লক মারি দেয়, আর কোনো আমার কোনো যোগাযোগ নাই, কিছু নাই। তা না থাকার কারণে আমি 14 দিন শেষে আমি বাড়ি যাই। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বাই বললো কি যে ছোটকাল থেকে যা ভুলগুলো যা করছিস বা কিছু, বা ছোটকাল থেকে তো হয়তো আমার কথাগুলো শুনিস নাই, তাহলে এখন তুই আমার কথাগুলো শোন, আর তুই আমার কথা যদি আমার না শুনিস, তাহলে তুই যে 5 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছিস, টোটাল এখন তোর 1.5 লাখ টাকা বাকি আছে মানুষের সুদের উপরে, বা সেই টাকাগুলো তুই দিতে পারিস নাই, ঠিক আছে, বা সেই টাকাগুলো তুই আমার নগদ দিবি, আর তুই আমার কথাগুলো শুনবি। আর যে দেখ যে তোর ফালাই দিয়ে গেছে, যে তোর এত একটা বিপদের সময় ফালাই দিয়ে গেছে বা কিছু, হ্যাঁ, আর যদি তোর কথা যদি সত্য ভালোবাসি থাকতো, বা যদি সত্য ভালোবাসতো তোর ফালাই পেতাম কোনো সময়, যার জন্য তুই এত কিছু করছিস, তাহলে তুই কি করবি এখন, তুই নিজে ডিসিশন নিয়ে তুই নিজে কি করবি। তখন আমি কি করলাম যে আমি আর কি করতে পারি বা কিছু, আমার মাথাগুলো মানুষের সময় বা কোনো কাজ করে না বা কিছু। তখন বলে গিয়ে যে একটা কাজ কর, তুই নামে মামলা কর, তুই না মামলা করে দে, তুই যদি মামলা করিস তাহলে আমার কিছুটা বুঝলে, তুই যদি মামলা করিস তুই ফেরত পাবি, ঠিক আছে। তো আমি বলি এরকম মামলা করি। যাই হোক, মামলাটা করার পরে আপনি প্রথমে করেন? হ্যাঁ, মামলা আমি প্রথমে করি। তো করার পরেই
আর ওর মধ্যে আমার কিছুটা দিন আমার একটা ইচ্ছা ছিল যে অবশ্যই যে যারে আমি এত ভালোবাসি, যার জন্য আমার সবকিছু আমি ত্যাগ করছি, বা তার আমি এতটাই ভালোবাসতাম, তো আমার সাথে একটা প্রতারণা করার অবশ্যই একটা কারণ অবশ্যই আছে, বা তার কারণটা খুঁজতে হইবে। কারণটা কি? তখন আমার টার্গেট ছিল যে এই যে ফোনটা ইউজ করে, যে ফোনটা আমি কিনে দিয়েছিলাম স্যামসাং, তো এই ফোনটা আমার টার্গেট ছিল নেওয়ার, যে ফোনটা আমি নিতে পারি, বাস অবশ্যই আমি জানতে পারবো যে কার সাথে কথা কয়। ঠিক আছে, তখন আমি না এই ফোনটা পিছিয়ে বহুদিন ঘুরি, বা সেই ফোনটা আমি পাই না, টোটাল 4 মাস এই ফোনটা পিছিয়ে আমি ঘুরি। তো ঘোরার পরেই 4 মাসের একদিন আমি অবশ্যই আমি একদিন সাকসেস হই, ফোনটা আমি নিয়ে যাই। কিরকম নিয়ে যাই, যে তো কি করছে মেলা করে বাড়ি থেকে ঢাকায় আসবি, তো এই সময় প্রথমে ফোনটা আমি টাইনে নিয়ে যাই, আমার ফোনটা নেওয়ার পরে কি করি, আমি ফোনটা কি করলাম, আমি ফোনটা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকা আসার পরই মনে করেন যে ফোন, আর এই ফোনটা নেওয়ার পরে কি করলো, কিছু পোলাপান টান যাবতীয় সবকিছু লেখার মধ্যে কিছু পোলাপান নিয়ে আমার নয় আমার পিছিয়ে গিয়ে লাগাই দিল, বলো ছিনতাইকারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু। তো যাই হোক, আমাদের এলাকায় কিছু প্রমাণ আমার সিনে বা কিছু আমাকে বলে নাই, যাই হোক এরকম কিছুটা করার পরে ফোনটা আমি নিয়ে আসি, নিয়ে আসার পর ফোনটা আমি কি করি, যে আপনি ফরম্যাট মারি, হ্যাঁ ফ্ল্যাশ মারি, হ্যাঁ ফ্ল্যাশ মারার পরে সেই মেমোরি যেগুলো ছিল হয়তো ওগুলো চলে গেছে, মেমোরি যে ডকুমেন্টগুলো ছিল ওইগুলো আমি পাইছি। কিরকম যে, আর ও যে ফোনটা থেকে আমার ইমোটা হ্যাক করছিল, যে ইমোটা থেকে ওই ইমোর নাম্বারে আমি একটা ইমো খুলি, তো ইমো খোলার পরেই ও যে পোলার সাথে রিলেশন করে, ওই পোলার দুলাভাই আমার ফোন দিছে। ঠিক আছে, এমনকি পোলা দুলাভাই সৌদি আরবে থাকে, পোলাও সৌদি আরবে থাকে, তো পোলা দুলাভাই সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো পোলা দুলাভাই ভাই আমার ফোন দিয়ে কইছে গিয়ে সুমন, আমি বললাম হ্যাঁ শাকিল ভাই কি অবস্থা কোন দেই, কইছে সুমন আমি তোমার একটা কথা তোমার কি বিশেষ হইবে কিনা, আমি কই শাকিল ভাই কোন, কয় যে তোমার যে ভালোটা ক্লোজ ছিল ফ্রেন্ড বন্ধু, যার জন্য তুমি এত কিছু করছো বা কিন্তু হ্যান ত্যান, তুমি যে জানো এত কিছু করলা, তোমার ওই সাথে সম্পর্ক করে রিলেশন করে, হ্যাঁ আর ডিভোর্স দেওয়ার কারণ সবকিছু মাধ্যম ছিল। ঠিক আছে, আর সবকিছু প্রমাণ আমার কাছে আছে। তখন আমি বললাম যে শাকিল ভাই এখন তাদের বেমিটে করছে বা কিছু হ্যান ত্যান, এই সন্দেহ করতে পারিনি বা আন্দাজে বা কিছু কোনো ডকুমেন্ট ছাড়া বা কিছু। তখন ও কইছে গিয়ে যে আমি তোমার ডকুমেন্ট দেবো, ও দুলাভাই বললো। তো আমি বললাম যে কীভাবে ডকুমেন্ট দিবেন, সে কইছে তাহলে তুমি একটা কাশিমুড়ে তুমি হ্যাক করো। ঠিক আছে, তখন কি করলাম, হ্যাক করে নিই আমি বাংলাদেশে বইয়া যাবতীয় সবগুলো আমি পাইয়ে যাই। তা আমি পাইয়ে যাওয়ার পরে সেটিংগুলো আবার কি করি, যে আমি চাই না এগুলো কি, তখন গিয়ে দেখ দোস্ত আমার কিছু করার নাই, যার কি দোষ ছিল তোর ওয়াইফের ছিল, আমার কিছু নয়। আমি বললাম অবশ্যই আমার ওয়াইফের দোষ ছিল, কিন্তু আমার ওয়াইফ ছিল বাংলাদেশে, তুমি ছিল সৌদি আরবে, বা তুমি তো আমার ওয়াইফে ফোন না দিতে বা কথা না কইতে, তাহলে আমার তোমার সাথে কথা বলতে পারতো না। ঠিক আছে, আমি কইছি কি যে হ্যাঁ না হ্যাঁ অবশ্যই তাছাড়া তোমার ওয়াইফ তোমার সাথে থাকবে না, তাহলে আমি কি করবো। ঠিক আছে, তাই হোক এরকম কিছু করে ডিভোর্স যায়। তো সব কিছু করার পরে আর আমার সময় বলে কি যে তোরা আমি যেদিন প্রথম এয়ারপোর্টে দিয়ে ওই দিন কি তোর আমার শেষ দেওয়া ছিল, বাস তুই জানতি না আমি জানতাম বিষয়টা, যে ওই জায়গা থেকে আমি তোর কাছ থেকে লেখাপড়া করবো, যাবো সবকিছু আমি আদায় করবো। ঠিক আছে, একসময় তোর সাথে থাকবো না। ঠিক আছে, এটা ছিল মানে ওর আর কি টার্গেটটা। তো যাই হোক এটা করার পরে যে তোর ফোনটা আমি নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পরে ও কি করলো, ওর ফ্যামিলির কথা মতো আমার নামে একটা মামলা দেয়। আপনি মামলা দেওয়ার পরে হেও মামলা? হ্যাঁ মামলা দেয়। হ্যাঁ আমার নামে মামলা কত সালে মামলা হলো? মামলা হলো আপনার এই যে 20 সালে, আপনার 21 সালে। আচ্ছা, আপনি মামলা দিলেন কয় সালে? আমি আমাদের 21 সালে, ও 21 সালে। আচ্ছা, আপনি কিসের মামলা দিয়েছেন? আমি মামলা দিয়েছিলাম এরকম যে আমি আপনার ওরে ও আমার কাছ থেকে টাকা পয়সা যাবতীয় সবকিছু আমার কাছে নিয়ে যায়, নিয়ে সময় ভালো লাগানো থাকবে না, আমার ডিভোর্স করে দেয়। এইটা উল্লেখ ছিল। তো ও কি একটা মামলা দিল আমার নামে, সিনথেটিক একটা মামলা দিল, ওই যে ফোন নিয়ে গেলাম এই জন্য সিনথেটিক একটা মামলা দিল, আর একটা মামলা দিল কি আপনি সাদাবাস, দুইটা মামলা দিল। তো এরকম বর্তমান অবস্থায় হয়তো সাদাবাজ আপনি কি করলো, যে পুলিশ আমাদের দেশে আসলো, ইনকোয়ারিতে আসলো, তারপর খুঁজলো যে না পোলা ভালো বা কিছু, তারপর সবকিছু আর হেও বিষয়টা জানলো না, নিজের ব্যক্তিগত ফ্যামিলি ব্যাপার বা কিছু। ঠিক আছে, তখন ওই পুলিশ কি করলো, যে বললো যে কয়েকবার বললো আমার আব্বারেও বা সুর আব্বারেও বললো যে নিজের তৈরি করে তার দ্বন্দ্ব করে লাভ না বসে কিছু, তাইলে একটা কাজ করে আমরা মিলে জিলেই দিই। ঠিক আছে, মানে মিলে জিলে দিই, কারণ কত লিখে যে আমার কথা আমার আব্বা কাছে যে অবশ্যই মিলমু, আমার ফলোয়ার যে যা খাইছে যেটা খাইছে তো খাই ফেলাই, যেটা আছে অটুকু আমার ফেরত দিয়ে দিক, অবশ্যই তাহলে আমি মিলে দাম, তার সমস্যা নাই। আর ওই বিষয়গুলো আমি না আপনার ওইটি আমি ওর কাছ থেকে এরকম কিছু চাইতাম বা চাইও না বা কিছু না, কিন্তু আমার ফ্যামিলির কাছ থেকে পরিস্থিতি শিখে বা সেরকম হয়তো কল লাগে বা কিছু, কারণ যদি একটা জিনিস বলতাম যে না ওরা আমি এতটা ভালোবাসতাম, ঠিক আছে, আমি এত কিছু করছি, যার জন্য আমার জীবনটা আমি শেষ করছি, বর্তমানে আমার জীবনটা শেষ, বর্তমানে আমি একটা মানসিক সমস্যার মধ্যে, যেমন নেশা মেশা যাবতীয় সব দিক দিয়ে। ঠিক আছে, কারণ এর জন্যই আমার লাইফটি বাদ হয়ে গেছে, কারণ কত যে আমি এতটা ভালোবাসতাম যারা বুঝতে পারতাম না বা কিছু। ঠিক আছে, কিন্তু একটা সময় না আমার সাথে কি একটা বেইমানি করলো। ঠিক আছে, আমি সরাসরি ভালোবাসতাম, সরাসরি আমি বিশ্বাস করতাম। তো এরকম মামলাটা আমরা কেন বলতে আসলেন এই গল্পটা আজকে? মামলা করার পরে কি আপনার অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? না না না, এটা ও অ্যারেস্ট হয় না, বাস একটা তারিখ পড়ছিল, তারিখটা আমি হাজির হয়েছিলাম, বাস ও হাজির হয় নাই। এখন কি আপনার হাজবেন্ড ওয়াইফ আছেন না ডিভোর্স দিয়ে? না, ও ডিভোর্স দিয়েছে, কিন্তু ডিভোর্স আমি সাইন করি নাই। কতদিন আগে ডিভোর্স দিয়েছে? ও ডিভোর্স দিয়েছে আপনি প্রায় জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে? হ্যাঁ। তো এই গল্পটা আপনি আজকে কেন বলতে আসলেন? এই গল্পটা আমার কাছে এই জন্যই আছে বলছি যে আমি যে বুলডো করছি ভালোবাসিয়া, বা আমি যে বুলডো করছি যে আমি আমার ছোটকাল থেকে আমার লাইফ টাইম কিভাবে নষ্ট করি, লেখাপড়া করি নাই বা এরকম, বা আমি শুধু আমার দর্শক এটাই বলতে চাইছি যে বা বলতে চাইছি আমার হাজারো প্রবাসী আছে, যেমন একটা সময় দেখা গেছে কি যে তার টাকা পয়সা দাও সব কিছু দেয়, বাংলাদেশ তার ওয়াইফের একটা ফ্যামিলি দেয়, কিন্তু একটা সময় গিয়ে ওই লোকটা নিশ্চয়ই আসে, বাস কিছু থাকে না ওই লোকটার কাছে, কোনো লোকটা সুইচের থাকার কোনো পথ থাকে না। বাস আমার বেলায় তাই হয়েছে, আমার বেলায় যে টাকা পয়সা যাবতীয় সবার আমি লেখাপড়া করা যাবতীয় সবকিছু আমি ওর জন্য শেষ করি বা কিছু সবকিছু, বাস একটা সময় আমি কি পাইলাম, বাস আমি কিছু পাই নাই।
বাস এই কথাগুলো শুধু আমি দর্শককে বলতে চাই, আমাদের হাজার লোক আছে যে এই ভুলগুলো করে, বাস এই জন্য আমার কাছে বলতে চাই যে আমি যে মন থেকে আমাকে ভালোবাস না, বা সে এরকম যেন শেখা না খায়। যেমন যেটা আমার বেলা যাওয়া হয়েছে যে আমি যদি এতটাই ভালোবাসতাম যে আমার যদি বলতো যে তুমি আমার দিনের রাতে দিন করে দেবো, সত্যি চেষ্টা করতাম। আমার করোনার মধ্যে মানুষ খাইতে পারতো না, বাস করোনার মধ্যে এটা আমি থাকার জন্য তার ফ্যামিলিতে পার্সোনাল টাকা দিই, বা তার সঙ্গে থাকার জন্য রুম বানাই দিই, তারপর 3 রোলে সব কিছু আমি তার দিই। করোনার মধ্যে আমার ফ্যামিলি আমার কাছে টাকা চাইতো, তো আমি বলতাম যে আমার তো আব্বা আমার কাছে খাওয়ান চান সব দিকে সমস্যা, তাহলে ঠিক আছে লাগে টাকা তুই আরো নিস, তো তুই শান্তিতে থাকিস, ঠিক আছে, কথা আমার আব্বাই বলতো, কিন্তু ওরে আমি দিতাম। আর এর ফলে আমার কাছে কেউ বায়না করতো তাহলে কোনো মধ্যে আমি না খাই থাকবো বা কিছু হ্যান ত্যান, ঠিক আছে, মানে এরকম করতো সবসময় আমার কাছে। আসলে আমি একটা কথাই বলি, মানে আপনাকে আমার কোনো কিছু বলার নাই, কারণ আপনি অলরেডি শিক্ষা পেয়েছেন বলে এখানে আসছেন। তবে এখানে যারা গল্পটা শুনলেন তাদেরকে শুধু একটা কথাই বলার আছে, সেটা হলো দেখেন, আমাদের সমাজে টাকা ইনকাম করা এখন আর কোনো সমস্যা না। এই বয়সে গিয়েও সে বিদেশে গিয়ে এত টাকা ইনকাম করেছে, সেটা বৈধ না অবৈধ সেটা অবশ্যই তর্কের বিষয় আছে, এবং সে বিষয়টা আমরা অবশ্যই সাপোর্ট করি না, অবৈধ বিষয়। কিন্তু অর্থ রোজগার করা যায়, অনেকই আছে অবৈধভাবে ওখানে দেশে যায়, গিয়ে তারপরে পরবর্তীতে বৈধ হয়ে যায়, সেটাও একটা অন্য ইস্যু। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের অর্থ আসতেছে, দারিদ্র অবস্থা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা আমাদের ছেলে মেয়ে বা আমাদের জেনারেশনের ইনক্লুডিং সবাইকে বলতেছি, এটা আমাদের সহ প্রপার এডুকেশনটা আমরা পাচ্ছি না। নইলে এই অল্প বয়সী বিয়েটা করা এবং করে এভাবে ফেসে যাওয়া, এগুলো আসলে খুবই চিন্তার বিষয়। এবং এই ধাক্কাটা কাটিয়ে ওঠাটা ওর জন্য হয়তো বা খুব সহজ হবে, কারণ ওর বয়স আছে, কিন্তু বয়সকালে গিয়েও অনেকে এরকম ধাক্কার মুখে পড়েন। তো সবাইকে একটা বিনীত অনুরোধ থাকবে যে এগুলোর ব্যাপারে সচেতন হবেন, এবং নিঃসন্দেহে এটা একটা অনেক বড় শিক্ষণীয় গল্প। আমি কাউকেই ছোট করতে চাই না, তবে আমি মূল কারণটা দায়ী করতে চাই অপ্রাপ্ত বয়সে এই ধরনের সম্পর্কে জড়ানো। বাকিটুকু